আসসালামু আলাইকুম। আমি শাহ আলম জামালপুর থেকে বলছি। আমি যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি এটা আমার সাথে ঘটে যাওয়া খুব ভয়ংকর একটা বাস্তব ঘটনা। গত বছরই গ্রীষ্মকালের রাতের কথা। আমি আর আমার সাথে ২ জন বন্ধু মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমাদের এলাকার একটা ব্রিজের উপরে। আমরা কিন্তু প্রায়ই প্রত্যেকদিনই ওই ব্রিজে বসে আড্ডা দেই। তো ঐদিন আড্ডা দিতে রাত প্রায় ২ টার মতো বাজে এমন সময় হয়ে গেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে, আমার আর আমার বন্ধুদের বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার মতো হবে। নদীর পাড় দিয়ে যেতে হতো। তো তখন আমার ওই ২ জন বন্ধু হঠাৎ করে বলল যে, "অনেক রাত হয়ে গেছে, চল আমরা বাড়িতে চলে যাই। কাল আবার একসাথে অনেকক্ষণ আড্ডা দেব।" আমি বললাম যে, ঠিক আছে, চল আমরা চলে যাই।" তারপর আমরা আড্ডা শেষ করে বাড়ির দিকে রওনা করলাম। আমি আমার বাড়ির দিকে আর তারা ২ জন তাদের বাড়ির দিকে। আরেকটা কথা বলে রাখি যে বাড়ি যেতে হলে নদীর পাড় ধরে যেতে হয়। আর নদীর পাড়টা হলো একটু জংলা টাইপের। সন্ধ্যার পর থেকে ওই পাড় দিয়ে তেমন কোনো লোকজন আর চলাচল করে না। যদিও বা খুব আ কম মানুষজন যাতায়াত করে। এরপর আমি যখন বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখলাম যে আমার সাথে একটা অদ্ভুত আকৃতির কুকুর হাঁটছে। কুকুরটা আকৃতিতে বেশ বড় মনে হলো আমার কাছে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে কুকুরটা ঘেউ, ঘেউ করে চিৎকার করতে শুরু করলো এবং এর চিৎকার শুনলেও আমার স্বাভাবিক কুকুরের চিৎকার মনে হচ্ছিল না। তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি গিয়ে কুকুরটাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করি। কিন্তু সব চেষ্টা বিফল হয়ে যায়। আরেকটা কথা, আ অন্যদিন কিন্তু আমার সাথে তেমন কিছু হয়নি। তো পরে কুকুরটাকে দেখে আমার মনে খুব ভয় হতে শুরু করলো। পরে আমার চোখের পলক ফেলতে দেখি কুকুরটা আর নেই। আমি অবাক হলাম এবং এর সাথে খুশিও হলাম যে আ এরকম কিছু আমার সাথে এখন আর নেই। এরপরে অল্প একটু সামনে এগিয়েছি। আমি দেখলাম নদীর পাড়ে কেউ একজন বসে আছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। কারণ এত রাতে নদীর পাড়ে কে আসবে? আর হুট করে দেখলাম সে কান্না শুরু করলো এবং সে এমন কান্না জুড়ে দিল যেটা শুনে আমার কান বন্ধ হয়ে আসছিল। কান স্তব্ধ হয়ে গেলে যেমন একটা বনবন শব্দ হয়, আমি সেরকম একটা বনবন শব্দ শুনছিলাম। আমি এবার প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম যে এত রাতে এত জোরে কেউ কেন কান্না করতে যাবে? আশেপাশে কোনো বাড়িঘর নেই। আমার হাতে থাকা ফোনের লাইট জ্বালানোর জন্য আমি ফোনটা বের করতে যাচ্ছিলাম। এর মধ্যে দুর্ভাগ্যবশত আমার ফোনটা অফ হয়ে গেছে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম ফোনটা অন করার জন্য, কিন্তু আমার সব চেষ্টা বিফল হয়ে যায়। আমার ফোনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চার্জ ছিল, কিন্তু তারপরও কেন বন্ধ হলো সেটাও আমি বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি হাঁটতে, হাঁটতে লোকটার কাছাকাছি চলে আসি। তখন সেই লোকটা আমার দিকে এমনভাবে তাকালো, চোখ দিয়ে আমি দেখলাম যে আগুন জ্বলছে। আর মুখটা কুচকুচে কালো, পরনে সাদা কালো ধূসর টাইপের একটা কাপড়। লোকটা আমাকে দেখে আমার দিকে হেঁটে আসতে লাগলো। এটা দেখে আমি একটা চিৎকার দিলাম এবং এই চিৎকার দেওয়ার সাথে, সাথে হুট করে লোকটা যেমনি দাঁড়িয়ে আছে ঠিক সেই অবস্থায় মাটির মধ্যে ডুবে গেল। এটা দেখার পরে আমি আরো জোরে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার সাথে আর কি হয়েছে আমার কিছু মনে নেই। পরদিন আমি দেখি বাড়ির লোকজন আমাকে ঘিরে বসে আছে। আমাদের এলাকার মসজিদের হুজুর সহ আরো অনেকজন বলছে যে আমাকে নাকি তারা নদী থেকে তুলে এনেছে একেবারে বেহুশ অবস্থায়। পরে আমি সবাইকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা শেয়ার করি। তখন একজন মুরুব্বি আমার কথা শুনে বলেন যে উনিও এমন কিছু একটা দেখেছেন, তবে তার কোনো সমস্যা হয়নি। কারণ আ একটা লম্বা বয়সে তিনি এরকম অনেক কিছুই দেখেছেন। এগুলো আর ভয় পান না। তবে আমি প্রচন্ড রকম ভয় পেয়েছিলাম এবং এখনো আমার ওই দৃশ্য মনে হলে গায়ে কাঁপুনি উঠে যায়। আজ থেকে ১২ বছর আগে আমি একটা MLM কোম্পানিতে নিয়মিত কাজ করতাম। MLM কোম্পানি অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি।
যেটা কিনা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে এবং খুব দ্রুত আসলে আ নিজস্ব মার্কেটিংটা করে ফেলে। তো MLM কোম্পানিতে আমি নিয়মিত কাজ করতাম। সেই দিনটার কথা ভোলার মতো না। আমি টিমের হয়ে আমি কোম্পানির নামটা উজ্জ্বল রাখছি। আ অমুক কোম্পানির ফার্টিলাইজার লিমিটেডের পার্শ্ববর্তী এলাকায় যাই। সেখানে কাজ শেষ করতে রাত হয়ে যায়। এর আগেও কয়েকদিন গভীর রাতে আমি বাড়ি এসেছি। যাই হোক রাত ১১টা ১১:৩০ এমন সময় আমি সিএনজি করে সেখান থেকে জামালপুর শহরে আসছিলাম। হালকা বৃষ্টির কারণে রাস্তা একেবারে মানবশূন্য। কোনো কাজ ছাড়া কেউ বাইরে নেই। আর যেহেতু রাত ১১টা ১১:৩০ বাজে সেই সময়টাতে বৃষ্টির মধ্যে খুব একটা মানুষ থাকার কথাও না। জামালপুর শহরে যখন আসলাম মোবাইলে দেখলাম সময় তখন রাত প্রায় ১:২০। যেখানে সিএনজি থেকে নামলাম সেখান থেকে আমাদের গ্রামের বাজারে যাওয়ার জন্য অটোরিকশা বা টেম্পুতে উঠতে হবে। স্ট্যান্ডে হেঁটে, হেঁটে গেলাম। কিছুই পেলাম না। অর্থাৎ কোনো কিছুই পেলাম না। সেখানে যাওয়ার মতো দাঁড়িয়ে আছি। কিছু একটা পাবো বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পরে একটা টেম্পু আসলো। আমি কোনো কিছু না বলতেই সেটা বলল যে, "মুক্তগাছা যাবে। ওইদিকে গেলে উঠতে পারেন।" অর্থাৎ ড্রাইভার বলল যে, "মুক্তগাছা যাবে, আপনি ওদিকে গেলে উঠতে পারেন।" আমি বললাম, "ঠিক আছে।" আমি আমার এলাকার ওই বাজারের কথা বললাম। আর গাড়ির পেছন দিকটায় আমি উঠে বসলাম। প্রবেশ করতেই আমি একটা গন্ধ পেলাম। কিন্তু কিছু বললাম না। আমি মোবাইল চাপতে লাগলাম। গন্ধটা আরো বেশি লাগছিল আমার কাছে। আর মনে হচ্ছিল কি এমন গাড়িতে উঠানো হয়েছিল যে এত গন্ধ? মোবাইলের লাইট দিয়ে আমি দেখলাম কিছু ছড়ানো ছিটানো হালকা ভেজা খড় ছাড়া আর কোনো কিছু চোখে পড়ছে না। আমি সহ্য করতে না পেরে বললাম, "আর যে গন্ধটা কিসের?" চালক বলল যে ময়মনসিংহ হতে একটা লাশ নিয়ে আসছিল। ফাঁসিতে মরা গিয়েছিল। তাই কাটাছেঁড়া করা হয়েছিল অর্থাৎ ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়েছিল। এটা ওই লাশে যে মেডিসিন দেয়া হয়েছিল সেটারই গন্ধ। চালকের সাথে আরো একজন লোক ছিল। সে হাসছিল আর সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি বাজারে আসলাম। নেমে চালকের কথা মতো ভাড়া দিলাম। বাড়িতে গিয়ে দরজার আওয়াজ দিতেই মা দরজা খুলে বলল যে, "এত রাত পর্যন্ত কিসের চাকরি?" আমি কিছু বললাম না। আসলে যারা চাকরি করেন তারা জানবেন যে চাকরির ক্ষেত্রে আ এরকম কোনো নিয়ম থাকে না। কাপড় ছেড়ে বাইরে বের হয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছি যে আর ওই লাশবাহী টেম্পুটার কথা ভাবছি। গোসল করব বলে আমি মন স্থির করলাম। আউড়ি বেড়া যাকে আমরা বাড়ির বাউন্ডারি বলে থাকি, সেই বাউন্ডারি তার ফাঁক দিয়ে পাশের একটু দূরের দোকানের একটা লাইট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে দোকানে গিয়ে একটা শ্যাম্পু নিয়ে আসি আর একটু ঘুরেও আসি। অর্থাৎ বাসায় যাওয়ার পরে তার বারবার করে মনে হচ্ছিল যে এই ওই টেম্পুটার কথা যেখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলেন, বাজে গন্ধ পাচ্ছিলেন এবং তখন সেই টেম্পুর চালক তাকে যেটা বলছিল যে একটা ফাঁসিতে মারা যাওয়া লাশ বহন করা হয়েছে যেটা ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। সে সময় কিছু মেডিসিন দেওয়া হয় যাতে লাশটা খুব দ্রুত পচে না যায়। তো সেই মেডিসিনের গন্ধটা সেই টেম্পুর ভেতরে থেকে গেছে। এবং সে যখন টেম্পুতে ছিল সে কিন্তু সেখানে কিছু খড়কুটো, হালকা ভেজা ছোপ এছাড়া আর কিছু দেখতে পায়নি। তো যাই হোক সেটা তার মাথা থেকে যাচ্ছিল না। বাড়িতে এসে গোসল করার জন্য মন স্থির করে সে বারান্দায় গিয়ে দেখল যে একটা দূরে দোকানে লাইট জ্বলছে। সেখান থেকে একটা শ্যাম্পু আনার জন্য আ সে চিন্তা করল। আর সাথে ভাবল যে একটু ঘুরেও আসা যাবে। যাই হোক দরজাটা বাহির থেকে সিটকিনি লাগিয়ে আমি রওনা দিলাম দোকানের দিকে। বৃষ্টি হওয়ার পরে আকাশটা চাঁদের আলোয় একেবারে অন্যরকম লাগছিল। বাড়ির সামনে রাস্তায় ওঠার পর নিচ দিক হয়ে মোবাইলটা দেখছি আর চাপছি। একটু হাঁটার পর হঠাৎ সামনে একটা খাট, যেটা মৃত ব্যক্তিকে কবর দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেই খাট। অর্থাৎ তিনি রাস্তার মধ্যে হাঁটতে, হাঁটতে হঠাৎ করে সামনে একটা মোবাইল ফোন টিপতে, টিপতে হাঁটছিলেন। সামনে গিয়ে দেখলেন যে সেখানে একটা লাশের খাটিয়া। খাটে লাশ তুলে খাটের উপরে যে তাঁবু দিয়ে ঢেকে দেওয়া হয় অর্থাৎ যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়
ওটাও ঠিক একইভাবে ছিল। খুব ভালোভাবেই দেখে নিলাম। ভেতরে লাশ আছে বলেও আমার মনে হয়নি। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম, যেটা মসজিদে থাকার কথা না, এটা এখানে কেন? আমি একটু ভয় পেলাম এবং সামনে এগোতে সাহস পাচ্ছিলাম না। তাই ভাবলাম একবার মসজিদে গিয়ে দেখে আসি যে মসজিদের ওখানকার খাটিয়াটা আছে কিনা। কেননা এটা আর আমাদের মসজিদেরটা যেন একই রকম লাগছিল আমার কাছে। তাই দেখতে গেলাম মসজিদে। ২ মিনিটের পথ গেলাম আর দেখলাম যে মসজিদের খাটিয়াটা মসজিদের ভেতরেই আছে। তাহলে ওইটা কোথা থেকে আসলো? ভয়ে আমার গা শিউরে উঠল। মসজিদের সামনে থেকে ওই খাটিয়াটা দেখা যাচ্ছিল। আমি ভাবলাম, যদি ওইটা অস্বাভাবিক কিছু হয়ে থাকে, তাহলে মসজিদের খাটিয়া দেখার পরও সেখানে ওটা দেখতে পাওয়ার কথা না। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যে ওটা ওখানেই আছে। মনে সাহস নিয়ে আমি এগিয়ে গেলাম আর আমার বাড়ির সামনে গিয়ে আমি সেখানে দাঁড়ালাম। ভাবলাম, দেখি কি হয়। অন্য কিছু হলে বেশিক্ষণ ওখানে দেখা যাবে না। চোখ দিয়ে আহ চোখ ওইদিকে, কিন্তু মনটা আমার পালানোর রাস্তা খুঁজছিল। অর্থাৎ তিনি বাড়ির সামনে গিয়ে ওই খাটিয়ার দিকে তাকিয়ে রইলেন যে দেখি ওখানে কি হয়। কিন্তু তার মন আসলে মানছিল না। তার মন পালাবার রাস্তা খুঁজছিল। বেশি বুঝলে যা হয় আর কি। আমি বসে আছি আমার বাড়ির সামনে। খাটিয়াটা না হলেও ৩০০ গজ দূরে, আর বেশ দূরত্বে। একটু পরক্ষণেই দেখি যে খাটিয়াটা আমার সামনে, আর আমি চোখ মিলে এক মনে দেখছি। তখন বুঝলাম যে আমি খুব বড় বিপদে পড়ে গেছি। নাকে মুখে সেই টেম্পুতে যে গন্ধ উপলব্ধি হচ্ছিল, সেই গন্ধটাই আমি আবারও পাচ্ছি। আর বুঝতে বাকি রইল না যে আমার কাছে খাটিয়াটি আসেনি। আমি নিজেই খাটিয়ার পাশে এসে বসে গেছি। আমি আর সহ্য করতে পারলাম না। আমি একটা চিৎকার দিয়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়লাম। তারপর কি হয়েছে সেটা আমি জানি না। হুঁশ হওয়ার পর দেখি ঘর ভর্তি মানুষ, আর মোবাইলের সময় দেখলাম তখন সকাল ৯টা বাজে। কিন্তু রাতে কি হয়েছিল সেটার কোনো উত্তর আমার কাছে আজও নেই। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি বেশ অদ্ভুত একটি স্টোরি। স্টোরিটি আমাকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে কর্মরত একজন সৈনিক। তার নাম হচ্ছে মাসুম। মাসুম ভাই স্টোরিটি আমাকে যখন দিয়েছেন, এবং তিনি বলেছেন স্টোরিটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল ১৯৭০-এর দশকের শেষ দিকে। ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে। ওই গ্রামে অনেকগুলি খাল ছিল। তেমনই একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খালের চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত। যেমন আমাদের রাজবাড়ী জেলা চমচমের জন্য বিখ্যাত, টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত, তারপর কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গা, যেমন রাজশাহীর আম, এরকমভাবে লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল। এই সুপারি গাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে, স্থানীয় ভাষাটাকে মং বলে, আমরা যেটাকে টং বলি বা মাচা বলি, এমন একটি জায়গা মানে তৈরি করা হয়, একটা ছোট্ট ঘরের মতো। ওই ঘরের মধ্যে ২ জন ব্যক্তি থাকতেন। এর মধ্যে একজন, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম হচ্ছে রফিক। তবে তার নাম আসলেই রফিক কিনা এটা নিশ্চিত হওয়া বেশ কঠিন ছিল। তবে মোটামুটি যতটুকু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেই অনুযায়ী তার নামটা রফিক বলে মনে হয়েছে। এই রফিক যখন রাত্রে পাহারা দিত, তার সাথে একজন লোক থাকতো। গভীর রাতে তিনি ওই সুপারি গাছের তোর থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম শুনতে শুনতে ৭ দিনের দিন এটি কি, এটি উনি শনাক্ত করতে সক্ষম হন। কারণ
ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এন্টিটিটি তার সামনে এসে জ্বালায়। দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী, এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক উনি অবিবাহিত ছিলেন। এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যে পরী একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেহেতু গ্রাম অঞ্চল, এক কথা দু কথা খুব দ্রুত মানুষের কানাকানি হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায় যে রফিক একটি পরীকে বিয়ে করেছে। চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে, কিন্তু কেউ আসলে দেখতে পায় না। শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত, তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না। আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষিকাজ করত। কেউ কেউ দেখত যে রফিকের মা ধানের পাশে বসে আছে, মাথার উপর একটি ছাতি ধরা আছে, কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যেই কাপড়ে বিয়ে করেছিল আমাকে, এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না। কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল। তো তার মা বলে ঠিক আছে, চাইলে আমি দেব না। তো এইভাবেই দিন চলছিল। এর মধ্যে আমাদের যে মাসুম ভাই, যিনি আমাদেরকে স্টোরিটি দিয়েছেন, তার আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আত্মীয় ছিলেন, তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে রফিককে বলেন যে রফিক, তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই। তখন রফিক বলে হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, আপনি কথা বলেন। যে বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না, আর মিষ্টিও তো খেলাম না। এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। এর মধ্যে 10-12 কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর ধপাস করে রেখে দেয়, কিন্তু কাউকে দেখা যায় না। তো মাসুম ভাইয়ের মানে যিনি চাচা, উনি খুব একটা বেশি অবাক হন নাই, কারণ যিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন। কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান। সেটি হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাইয়ের চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ। যদি করিস খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম ভাইয়ের চাচা ভয় পেয়েছিলেন তা নয়, ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন। মাসুম ভাইয়ের চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে, অন্তত এই উদ্দেশ্যে, আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়িতে ছিল না। সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে, মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে মা, আমার ওই ড্রেসটা একটু দেন তো। রফিকের মা প্রথমে বলে যে ড্রেস দিয়ে কি করবা? বলে না, আমার একটু কাজে লাগবে, আমাকে দিন। তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই। যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে, আর তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না, সে জিন সম্প্রদায়ের, সুতরাং এত ঘন ঘন চাচ্ছে, যদি না দেই তাহলে যদি আবার সে রাগ করে। এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেন। যখনই ওই মেয়েটাকে ওই ড্রেস উনি দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বাড়ির চারিদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায়।
এবং শুধু ওই বাড়ির সদস্যরা দেখতে পারেন চারদিক থেকে 6টি পরী উড়ে উড়ে নেমে আসছে, এবং নেমে আসার পর এই যেই মেয়েটি, যে পরী মেয়েটি, তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায়। রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে, হায় হায়, তুমি এটা কি করেছো, কেন এটা দিয়ে দিলা? তখন রফিকের মা বলে, আমি আসলে বুঝতে পারিনি, এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক কিছু ঘটনা বলে। সেটি হচ্ছে, কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরেতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী হয়, তো রফিকও এমনই সাহসী একজন মানুষ। উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল বেশ সেখানে গোসল করছে। তো রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। তো রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পায় যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া। তো রফিক তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো, ওখানে 7 জন মেয়ে ছিল, এই মেয়েগুলো যখন দেখলো যে তাদের কাপড় নেই, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমাদের কাপড় নিল কে? তখন রফিক সাহস করে বের হয়ে আসে, বের হয়ে বলে যে আমি কাপড়গুলো নিয়েছি, আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব, আমার একটি শর্ত পূর্ণ করতে হবে। এদিকে মেয়েগুলো পুকুর থেকে উঠতে পারছিল না, তখন তাদের ভেজা কাপড় ছিল। বলে, কি শর্ত বলো? বলে, তোমাদের 7 জনের মধ্যে একজনকে বিয়েতে রাজি হতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। প্রথম 6 জন রাজি হয় না, কিন্তু ওদের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, সে রাজি হয়। আসলে এই 7 জন ছিল পরী, এবং এই 7 জন ছিল আপন বোন। এর মধ্যে ছোট বোন রাজি হয়। তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয়, তারা একে একে কোণ নিয়ে আকাশে উড়ে যায়। সর্বশেষ এই ছোট বোনটি, সে যখন কাপড় নেয় তখন রফিককে বলে, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে সে চলে যায়। এবং এর পরেই রফিক এবং আরেকজন ব্যক্তি, যিনি ওই সুপারি বাগান পাহারা দিত, তাদের সাথে, মানে তারা যখন ওই পাহারা দিত, তখন ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে আসতো এবং ঝুমঝুম শব্দ করত। অদ্ভুত বিষয় হলো যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি, ওই সময়টাতে সে এমনভাবে ঘুমাতো যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না। এভাবে 7 দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয়, বিয়ে হয়। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে বা রফিকের পরিবারের সদস্যরা জানে। রফিকের একজন আত্মীয়, তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে 7 জন পরী গোসল করছে, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত হয়নি, এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করানো এটা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছো, এটি করা উচিত না। কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত, তুমি কাজটি ভালো করোনি। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে, মানে রফিকের যেই পরী স্ত্রী, সে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরো দস্তুর উন্মাদ হয়ে যায়। গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রীর শোকে সে পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? কি মনে হয়, কি তার স্ত্রীর শোকে পাগল হয়েছে,
নাকি জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে তাদের এই পরিণতি হয়েছিল? আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি আমার বাস্তব অভিজ্ঞতার একটি ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটা ঘটেছিল এরকম বর্তমান সময়ে যেরকম হালকা বৃষ্টি হয় আবার রোদ হয়, এরকম একটা সময়ে। তো আমি একদিন রাত ১০টার সময় আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আমাদের যে বিভাগীয় শহর আছে, সেই শহরের দিকে রওনা হই। আমি তখন দেখলাম যে আসলে আকাশ সবকিছু ঠিকঠাক আছে, পরিষ্কার একদম। একটু গরমও লাগতেছে। আমি ভাবলাম যে না, কোনো সমস্যা হবে না, বৃষ্টি আসবে না। এইজন্য আমি রওনা দিলাম। তো রওনা যখন দিলাম তখন আমার মা আসলে বললেন যে, "এত রাতে না গিয়ে কালকে সকালে গেলেই মনে হয় ভালো হতো।" তো আমি ভাবলাম যে কালকে সকালে আবার কি হয় না হয়, বৃষ্টি শুরু হয় কিনা? এজন্য আমি রাত্রের বেলায় রওনা দেই। তো ওই বিভাগীয় শহর আমাদের গ্রাম থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে। তো আমি আমার মোটরসাইকেল নিয়ে রওনা দেই সেখানে। যখন আমি যাচ্ছি রাসেল ভাই, তো আমাদের এলাকায় ওই শহর ঢোকার বেশ কয়েকটা রাস্তা আছে। ৩-৪ টা পথ আছে যেই পথ দিয়ে যাওয়া যায়। তো সবথেকে যেই শর্টকাট যেই রাস্তাটা, সেই শর্টকাট রাস্তাটাই আমি অ্যাকসেপ্ট করলাম। তো যখন আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি আমার মতো যাচ্ছি। যেতে একটা সময় একটা শ্মশান পড়ে আ রাস্তার পাশেই, এবং একটা বটগাছ থাকে। বটগাছ আছে। বটগাছের মানে পাশ দিয়ে একটা রাস্তা গেছে ছোট, আ মানে কাঁচা রাস্তা। সেই দিক দিয়ে ধরেন যে ২০-৩০ গজ সামনেই সেরকম একটা শ্মশানঘাট, এবং সামনে একটা ছোট পুকুর আছে। তো অনেকেই বলে যে এই জায়গাটা রাতের বেলা অনেক হন্টেড হয়। এই জায়গাটায় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের আ ভয়ানক জিনিস দেখে। তো রাসেল ভাই, আমি সাধারণত নামাজ পড়ি এবং আমি সূরা কালাম যতটুকু পারি ইনশাআল্লাহ পারি আরকি। তো আমি আমার শরীলটা যে বন্ধ করে আমি আমার মতো রওনা দেই। তো যখন আমি গেলাম তখন রাসেল ভাই কোনো সমস্যা হয়নি। আমি সঠিকভাবে গিয়েছিলাম। তেমন কোনো কিছুই দেখিনি। শুধুমাত্র অদ্ভুত কিছু শব্দ আমি শুনতে পারি। যেমন কেউ কান্না করতেছে, বা কেউ মানে খুব আ বীভৎস রকমভাবে কান্না করতেছে, এরকম কিছু শব্দ শুনি। তো আমি তখন মোটরসাইকেল একটু মানে টান দিয়ে, একটু পিকআপটা বাড়িয়ে টান দিয়ে চলে যাই। তো যখন আমি আসি, আসার পথে যখন আমি আসবো তখন আমি ভাবি যে আসলে এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না। কারণ আসার সময় আমার সঙ্গে যেটা হতে চেয়েছিল সেটা যদি এখন হয় তাহলে বিষয়টা খুবই খারাপ লাগবে। তো এরপর রাসেল ভাই, হঠাৎ করে আমি যখন অন্য পথ দিয়ে যাব, ঠিক তার আগ মুহূর্তে আমার মানে পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমাকে বলে, "কিরে, ওইদিকে যাচ্ছিস কেন? এইদিকে তো শর্টকাট রাস্তা আছে। চল এইদিকে যাই।" মানে এরকম একটা, আমি বুঝতে পারলাম যে আমার সাথে আরেকজন মোটরসাইকেল আরোহী আছে। ওই আর আমি দুজনে একসঙ্গে যাব। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, এটা তো শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাবে। তো আমি ওর সাথে ওই গাড়িটাকে লক্ষ্য করে আমি আরকি ওই গাড়ির পিছনে যাইতে শুরু করি। তো রাসেল ভাই, কিছুক্ষণ যাওয়ার পর যখন মানে একটা বাঁক আমি পারি, একটা মোড় আরকি আসে। এই মোড়ের মধ্যে আমি ওই আমার সামনে যেই মোটরসাইকেল আরোহীটা ছিল ওনাকে আমি হারিয়ে ফেলি। আমি কোনোভাবেই তাকে আর খুঁজে পাচ্ছি না। তারপর আসলে আমার শরীর অনেকটাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কারণ যেই লোকটাকে আমি একটু আগেই দেখলাম আমার সামনেই আছে, সেই লোকটা এখন নাই। তো বিষয়টা আমার কাছে খুবই মানে ভয়ানক বলে মনে হয়। তো যাই হোক, আমি কোনো কিছু মানে চিন্তাভাবনা বাদ দিয়ে আমি ভাবলাম যে এতদূর যেহেতু চলে আসছি, তো এই রাস্তা দিয়ে আমি যাবো। যা হয় হবে। তো এইসব কিছু ভাবার পর আমি আমার মতো মানে চলতে শুরু করলাম। তো যেতে যখন রাসেল ভাই ওই যে যেই জায়গাটার আমি কথা বলেছিলাম তার ঠিক সামনে আমি অদ্ভুত রকমের রাস্তার মাঝখানে আ একটা সাদা কাপড় দেখতে পারি। কাপড়টা কিরকম? ঝুলে আছে, ঝুলে টাইপের আছে। মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে মানে রাস্তার মাঝখানে কিছু একটা আ উড়ন্ত অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় আছে। তো এটা দেখে আমি আ একটু ভয় পাই। কিন্তু পরবর্তী সময়ে আমি জানি যে আমি আমার শরীর বন্ধ রেখেছি। আমাকে তেমন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি এগুলা ভেবে আমি আমার মতো গাড়ি চালিয়ে থাকি এবং মুখ দিয়ে আয়াতুল কুরসি পড়তেই আছি। তো একটা সময়ে যখন আমি ওই যে কি বলে ওই শ্মশান ঘাটটার ঠিক কাছাকাছি চলে এসেছি। ঠিক এই সময়টায় আমি দেখতে পারি
যে ওই যে যেই জিনিসটা ঝুলন্ত অবস্থায় ছিল সেই জিনিসটা এখন মাটির থেকে এক হাত উপরে আর কি ওইটা মানে আমার পথ আটকে দাঁড়িয়েছে। তো এবার তো আমার মানে যাওয়ার মতো আমি মানে হরেন দিচ্ছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না বা ওই জিনিসটা সরতেছে না। তখন আমি বলি যে, "আপনি কে? কেন আমার পথ আটকিয়েছেন? আপনি কি চান?" তো এটা যখন আমি বলি তখন ওই সামনে যেটা থেকে সেটা কোনো কথা বলে না। কথা যখন বলতেছে না আমি বেশ খানিকটা মানে অবাক হয়ে যাই যে আসলে এত কিছু করার পরেও যেন কথা শুনছে না। তখন কি করার? আ আমি মানে এইটা বুঝতে পারি যে আমাকে আসলে সামন দিয়ে যাওয়া যাবে না। আমাকে অন্য কোনো বিকল্প পথ দেখতে হবে। তো আমি যখন আরকি আমার মোটরসাইকেলটা ঘুরাবো ঠিক তখন আমি দেখতেছি যে আমার মোটরসাইকেলটা স্টার্ট নিচ্ছে না। মানে এমন একটা অবস্থা গাড়িটা যে স্টার্ট নিবে, স্টার্টও নিচ্ছে না। গাড়িটা লাইট জ্বলবে, লাইটও জ্বলতেছে না। মানে আল্টিমেটলি এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে কোনোভাবেই আমি আমার গাড়িটাকে স্টার্ট করতে পারতেছি না বা গাড়িটাকে মুভ অন করতে পারতেছি না। তো রাসেল ভাই বিশ্বাস করেন এই মুহূর্তটা আমার জীবনের মানে সবথেকে ভয়ানক দৃশ্যর একটা দৃশ্য। তো আমি আসলে তখন ভাবি যে আমার এখানে মাথা ঠান্ডা করে রাখতে হবে। কারণ কোনোভাবেই এখানে আ খারাপ কিছু হলে মানে এত সহজেই সেটা মানে হবে না। কারণ আমি জানি যে এখানে যদি মানে এইখানে আজকে এই রাতে এখানে আর কেউ আসবে না। কোনো মানুষ আসার কোনো সম্ভাবনা নাই। কারণ তখন রাত অনেক হয়ে গেছে। তো আমি কি করি, আমি রাসেল ভাই তখন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি তখন ওই গাড়িটা মানে ঠেলে ওই যে সাদা সামনে যেটাই ছিল না কেন সেটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি দেখতে পারি যে আমার গাড়িটা আর কোনোভাবেই সামনে আগাচ্ছে না। মানে ওইখানেই স্টিল হয়ে আছে। স্টিল মানে একদম আ মানে মনে হচ্ছে আমার চাকাগুলো এর সাথে মাটির সাথে চুম্বকের মতো আটকে গেছে। আমি কোনোভাবেই যখন মানে ওখানে আর লড়তেই পারতেছি না, তখন আমি খুব জোরে মানে আমার আ চিৎকার করা শুরু করি যে, "কেউ আছেন? আশেপাশে কেউ আছেন?" কিন্তু কেউ কোনো কিছুই বলতেছে না। হঠাৎ করে আমি দেখতে পারি যে আমার পিছন দিক থেকে আ মানে একটা মানে আগুনের আলোর মতো একটা কোনো কিছু আমার দিকে ছুটে আসতেছে। তো এটা যখন আমি দেখি, এইটা দেখার পর আমি আর কোনো কিছু বলতে পারি না। আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে আমি আসলে আমাকে নিজেকে আমাদের বাড়িতে আরকি আবিষ্কার করি। যখন আমি দেখলাম যে আমার মা পাশে বসে কান্না করতেছে, বাড়িতে অনেক লোকজন জমে গেছে। তখন সবাই আমাকে বলতেছে যে, "আসলে তোকে বলার পরেও তুই এই দিক দিয়ে গেছিস।" এরকম অবস্থা। তো আমি ভাবি যে বিষয়টা মনে হয় এখানেই শেষ। তো আমি আমার মতো বলি যে, "আচ্ছা এখন তো আর কিছু হয়নি।" কিন্তু রাসেল ভাই তার পরদিন থেকে আমার শরীরে এত বেশি জ্বর আসে, আমি এত বেশি জ্বরে আক্রান্ত হয়ে যাই যে এই জ্বর আমার কোনোভাবেই ঠিক হচ্ছে না। বাড়িতে ডক্টর ডাকা হয়। ভালো ডক্টর আরকি, ভালো মানের ডক্টর আমি দেখাই। কিন্তু তারপরও আমার কোনোভাবেই জ্বর সারতেছে না। যখন জ্বর ঠিক হচ্ছে না, তখন আমাকে নিয়ে আমার যে নানু আছে, সেই নানু একটা কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে যখন আমরা যাই, সেই কবিরাজ আমাকে দেখে অ্যা বেশ খানিকটা ঘাবড়ে যায়। উনি বলেন যে, "এর উপর তো খুব বড় একটা জিন উম আ আ মানে একে আমাস করেছে। একে তো ছাড়ানো খুবই কঠিন হয়ে যাবে।" তখন আমার নানু বলে যে, "আসলে কবিরাজ সাব যেটাই করেন না কেন, হয়তো ছেলে মানুষ ভালো কিছু একটা করে দেন।" তারপর কবিরাজ বলে যে, "ঠিক আছে, তোমাদেরকে আসতে হবে আগামী আমাবস্যার রাতে। ততদিন পর্যন্ত আমি একটা তাবিজ দিচ্ছি। এই তাবিজটা ব্যবহার করেন। এই তাবিজটা ব্যবহার করলে তেমন জ্বর-টর আসবে না। কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। আপনাদেরকে আমাবস্যার রাতে আসতে হবে। জোড়া কবুতর, তারপরে হচ্ছে ১৫ হালি আ কলা এবং ১৫ টা মোমবাতি। আরো কি জানি আরকি আমার নানু ওটা বলতে পারবে। ওগুলা নিয়ে আমাকে সহ সেই আমাবস্যার রাতে আমরা যাই সেই কবিরাজের বাড়ি। কবিরাজ আ বেশ কি যেন পড়তেছে আমার শরীরে ফু দিচ্ছে। তারপরে তার সামনে ওই যে আমরা যেই জিনিসগুলো নিয়ে গেছি সেই জিনিসগুলোর মধ্যে ফু দিচ্ছে। তো এগুলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আরকি প্রায় ৩০-৩৫ মিনিট পর কবিরাজ বলে আ যে, "এইখানকার একটা কলা তুমি খাও এবং আর যে কলাগুলো ছিল সেই কলাগুলো পরদিন সকালে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে বলে।" যে এই জঙ্গলে আসলে কেউ যায় না কখনো। মানে বিড়াল শিয়াল যেন হিংস্র প্রাণী যেন ওটা খায়। এবং ওই যে যেই কবুতরগুলো ছিল সেই কবুতরগুলো নিয়ে ওই যে আমি যেই জায়গাটায় ভয় পেয়েছি সেই জায়গাটায় গিয়ে উনি ওগুলা
বলি করে আরকি। একদম ওগুলা কোরবানি করে এবং ওখানেই ফেলে রেখে আসে। এবং আমাকে একটা তাবিজের মতোই কি যেন একটা দিয়েছিল। ওটা আমার শরীরে এখন নাই। তো ওই জিনিসটা আমাকে ৭ দিন রাখতে হবে আমার শরীলে এবং পরবর্তী সময়ে আমাকে রাত মানে যখন ১ম প্রহর আসে রাতের, ওই ১ম প্রহরে গোসল করে ২ রাকাত নামাজ পড়তে হবে। তো আমি উনার কথা মতো যেসব কাজকর্ম করে আমি সেটা করি এবং পরবর্তী সময় থেকে আসলে আমার সঙ্গে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই, এটা ছিল আসলে বাস্তব সত্যি একটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো এখন যার এই ঘটনা শেয়ার করব তিনি এই জগতের কেউ না। এই জগতের সাধারণ জগতের কেউ না। তাকে খুঁজে পাওয়া গেছে অন্তত ৫ জনের বায়ার মাধ্যমে। তো আপনারা জানেন যে আমি দেশে আছি। এই দেশে আর বহু মানুষ আমাদের এপিসোড শোনেন। তার মধ্যে একজন পাগল একটা ফ্যান আমরা যে পেয়ে যাব সেটা আমি কখনো ভাবিনি। তিনি তার পাগলামির লেভেল এমন এক পর্যায়ে নিয়ে গেছেন তা শেষ পর্যন্ত একটা মার্ডার কেস পর্যন্ত ছাড়িয়েছে। আসলে তিনি মার্ডার করে বসেননি, তিনি একটা ঘটনা কালেক্ট করতে গেছেন একটা মার্ডার কেসের আসামির কাছ থেকে এবং তিনি নিয়ে এসছেনও। এবং আপনারা জানেন যে ইংল্যান্ড ল এবং ওকালতির জন্য বিখ্যাত। সো এই দেশ থেকে গ্রাজুয়েট করা বা এই বার এট ল করার লোকজনের অভাব নেই। তো এর মধ্যে একজন আছেন শাহেদ ভাই, যিনি আমাদের ভৌতিকতার লিসনার। তিনি আমেরিকায় গিয়েছিলেন একটা কনফারেন্সে। এই লোক বাংলা পড়তে পারে না, তবে ঠিক মানে বোঝেন সব, বলতে পারেন এবং সবকিছুই বোঝেন। তো বার্মিংহামের এই বাসিন্দা শাহেদ ভাই একবার একটা কাজে আমেরিকায় গিয়েছিলেন এবং এক লোকের সাথে কথা বলা অবস্থায় তিনি আরেক উকিলের মাধ্যমে জানতে পারেন একজন মার্ডার কেসের আসামির কথা। তো তার সাথে কথা বলা হয়েছে, তিনি একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছেন এবং মেন্টাল হেলথ রিহ্যাব সেন্টারে তার সাথে দেখা করার জন্য তিনি তার ভেন্যু থেকে বহু দূরে দেখা করতে যান। তো আপনারা সবাই চিন্তা করতে পারেন পাগলের সাথে আবার কিসের কথা। তো যাই হোক, এই পাগলের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। এই পাগলটা সেদিন সকালে বাসা থেকে খাওয়া দাওয়া না করেই বের হয়ে যায়। বহুদিন যাবৎ ঘুমের মধ্যে তিনি এদিক সেদিক বের হয়ে যেতেন। কানের মধ্যে হুটহাট হাত দিয়ে ফেলতেন, তার আশেপাশের লোকজন বলেছে। তিনি নাকি মনে করতেন তার চারিপাশে মানুষ তাকে বকাবকি করছে, তাকে মারধর করছে এবং তা কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যেত। তিনি মাঝে মধ্যে দেখা যেত কেউ কথা বলছে, হঠাৎ করে হাত গুটিয়ে ফেলছে, মাথা নিচু করে ফেলছে। কেউ তাকে মানে কেউ যদি কেউ কাউকে মারতে যায়, যেরকম মানে অ্যাটিটিউড হয় যে যাকে মারবে, তো সেই ওই রিফ্লেক্সটা তার কিছুক্ষণ পর চলে আসতো। তো সাইকিয়াট্রিস্টের কাছে গেছে বহুবার, কিন্তু সেই ঘুমে থাকলেও আর কাজে থাকলে তিনি জিনিসগুলা ভুলে যেতে মানে ভুলে যেতেন না, সেই আচরণটা করতেন না। তো তার একটা বিজনেস ছিল, বার্গারের বিজনেস ছিল। তিনি ভ্যানে করে বার্গার বিক্রি করতেন এবং ভালো কোয়ালিটির সেই বার্গারটা বেশ জনপ্রিয় সেখানকার। তো সেদিন তিনি বাসায় ফেরত আসেন রাত 11টায়। ফেরত আসার পর তার স্ত্রীর সাথে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কারণ তার স্ত্রী আরেকজনের সাথে রিলেশনে মত্ত ছিল। তিনি সবই জানতেন কিন্তু কোনো অ্যাকশনে যাননি। সেদিন তিনি রাতে গোসল করে বের হতে রাত 12টা বেজে যায়। তার স্ত্রী তখন বিছানায় শুয়ে পড়েছেন। তিনি দেখছেন বাসার নিচে, মানে তিনি দেখে গেছেন যে তার স্ত্রী শুয়ে আছে। তিনি বাসার নিচে যান, তো তাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো নিচে খাওয়া দাওয়া সারেন এবং টিভি ছেড়ে বসেন। তার স্ত্রী তার সামনে হঠাৎ করে আসে। উপর থেকে নিচে নামবে শব্দ পাওয়া যেত, কিন্তু কোনো শব্দ নাই। এসে অকথ্য ভাষায় তাকে গালাগালি করতে থাকে। তিনি খেয়াল করেন তার স্ত্রী তার পাশে নেই, তবে কোথার থেকে শব্দ এসলো। তার স্ত্রীকে তিনি দেখলেন মাত্র। তিনি হঠাৎ করে পেছনে ঘাড় ঘুরেতেই দেখেন যে জানালার পাশের ড্রয়িং রুমের পর্দার অন্তরালে কেউ একজন তার দিকে তাকিয়ে হাসছে। তিনি চিন্তা না করে পর্দা সরান, কিন্তু কাউকে খুঁজে পান না। তিনি চিন্তা করছিলেন এবং এটা তার চিন্তার মধ্যে ছিল, তার বয়ফ্রেন্ড মনে হয় সবসময় তিনি না থাকলে আসেন। এটা সে অনেকদিন যাবৎ চিন্তা করছিলেন এবং তার কাছে মনে হচ্ছিল এখন যে অবয়বটা বা এখন যে এন্টিটিটা তিনি দেখতে পাচ্ছিলেন পর্দার আড়ালে বসে, সেটা সেই মেয়েটার, তার ওয়াইফের বয়ফ্রেন্ড হতে পারে। তার মাথা কেমন জানি খারাপ হতে থাকে। তিনি শব্দ শুনতে থাকেন, গো টু ইউর রুম, তুমি তোমার রুমে যাও এবং তুমি তোমার কাজ শেষ করো। তিনি রুমে যান এবং তার স্ত্রীকে এবং তার কার্টের ভ্যানের মধ্যে অনেক চাপাতি থাকে, তো সেই একটা চাপাতি তিনি ভ্যান থেকে নিয়ে আসেন। সেটা ভ্যানটা তার বাসার সামনেই ছিল। ভ্যান থেকে নিয়ে আসেন, তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করেন। জবাই করা অবস্থায় তার স্ত্রীর দেহ তিনি পর্দার আড়ালে দেখতে পাচ্ছিলেন।
জবাই করা অবস্থায় তিনি তার জানালার মধ্যে, তাদের ওই রুমের মধ্যে জানালার মধ্যে চোখ যায়, দেখে যে তার স্ত্রী জানালার পর্দার ফাঁকে তার দিকে তাকিয়ে আছে। তিনি কোনো হিতাহিত জ্ঞান ধরে রাখতে পারেননি, এতটাই রাগ হয়ে যান যে সেখান থেকে কাটতে কাটতে তিনি টোটাল 12 টুকরা করে ফেলেন। মাথাটা আলাদা করেন এবং সেই পর্দার আড়ালে যেই তার স্ত্রীকে দেখতে পাচ্ছিলেন, সেখানে রাগের মাথায় তার এই ঘুমন্ত স্ত্রীর মাথাটাই ছুঁড়ে মারেন। মর্মান্তিক এই ঘটনার পর তিনি সেই রুমের মধ্যেই ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর তার একবার ঘুম ভেঙেছিল এবং তিনি নাকি তার শরীরের উপরেই তার স্ত্রীর মাথা অনুভব করেন, অথচ সে ঘুমানোর সময় এরকম ছিল না অবস্থা। রক্তাক্ত তিনি, রক্তাক্ত তার চারিপাশ। এই অবস্থায় তিনি রাতের বেলা ঘুমিয়ে যান। পরের দিন নিজেই পুলিশকে ডেকে তিনি জানিয়ে দেন তিনি তার স্ত্রীকে খুন করেছেন। পরে জানা যায় তিনি পাগল এবং তার ব্রেইনে ডিফেক্ট আছে। তার পরিবারের সবাই তাকে আগেই দূরে সরিয়ে রেখেছেন এবং তার পরিবারের তার সাথে কেউ তার যোগাযোগ নেই। তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকায় এমনিতেই খুন রাহাজানিতে ভরা। সাদা মানুষরা ওই এলাকায় তেমন একটা ভিড়ে না ভিড়লেও দেখা যায় যে ছিনতাইকারীর শিকার হয়ে গেছেন। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এরকম পাগলের ঘটনাও ঘটেছে সে দেশে। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু তার সাথে আমি আরো একটা ঘটনা জুড়ে দিতে চাই। এইটা হচ্ছে একদিনের একটা ঘটনা। আসলে এই ঘটনার সাথে আমি জুড়ে দিতে চাচ্ছি কারণ আমার সাথে রেফাত ভাইয়ের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল বেশ কিছুদিন, এবং যখন আমরা কন্ট্যাক্টে এসেছি তিনি আমাদের সম্পূর্ণ ঘটনা না পাঠিয়ে একটা ঘটনা পাঠিয়েছেন, যেখানে তিনি আমাদেরকে বলেছেন যে এইটা একটা ছোট ঘটনা। আসলে সেই ছোট ঘটনায় হয়তো কোনোভাবে তিনি অপছন্দের শিকার হয়েছেন বা কিছু একটা তিনি বলেছেন যে, দেখেন আমরা সবসময় এরকম অবস্থায় যাই, মাঝে মধ্যে এরকম অবস্থা তো আমাদের যেতে হয়। তো চলে আসছে রেফাত ভাইয়ের ঘটনায়। তো সেদিন গভীর রাত জঙ্গলে একা একা রেফাত ভাই। আপনাদের চিন্তা হতে পারে যে হ্যাঁ, এই লোকটা মাঝে মধ্যে ব্রিজের উপর হাঁটে, এই লোকটা মাঝে মধ্যে একা একা মসজিদ থেকে নামাজ করে বের হওয়ার পর ফজরের পর হাঁটে। এই লোকটার হাঁটার অভ্যাস আছে এবং এই লোকটা প্রচুর হাঁটতো, যার কারণে তিনি আজ হুইল চেয়ারে। যাই হোক, সেদিন রাতে গভীর জঙ্গলে একা একা হাঁটছেন তিনি। গতকাল তার মাকে তিনি দেখেছেন এবং তার ভালো লাগছিল না। এটা আপনারা সবাই জানেন যে তার মাকে তিনি দেখলে পরের দিন তার ভালো কাটে না, এবং তার মা তাকে যেসব জিনিসগুলো দেখায় সেসব জিনিসগুলো তার বেশ অশনি সংকেত হিসাবে কাজ করে। তো আজকে জঙ্গলে একা একা হাঁটার একটা রহস্য আছে, এবং এই রহস্যটা হচ্ছেন যে ওনার 7 জন ওস্তাদের মধ্যে একজন ওস্তাদ 2005 সালে মারা যান, এবং যেই ওস্তাদ মারা যান সেই ওস্তাদ হচ্ছে তার কাছে তার সবচেয়ে কাছের ওস্তাদ, এবং যিনি সবসময় তার ডাকার অন্য ওস্তাদরা আসার আগে তিনি এসে পড়তেন। তো অনেকবার উনি মারা যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় যে তাদের ওই দুনিয়াতে তিনি যেতে চান কিনা। একবার তিনি হ্যাঁ বলেছেন এবং তাকে বলা হয়েছিল আপনি এই জায়গায় পর্যন্ত যাবেন যাতে আপনাকে নিয়ে যাওয়া হতে পারে। তো তিনি জঙ্গলে হেঁটে হেঁটে পরে সিদ্ধান্ত নেন তিনি সেখানে যাবেন না, কারণ এর আগেও তিনি একবার ঝলক দেখার চেষ্টা করেছেন সেই এলাকাটা সম্পূর্ণ সাদা একটা এলাকা, এবং তিনি যখন হাঁটছিলেন তার কাছে মনে হচ্ছিল সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন এবং বালুর উপর দিয়ে হাঁটছেন। এটা বালু না পাথর তিনি প্রপারলি মনে করতে পারেন না। তো তিনি জঙ্গলের ভিতরে আছেন এবং পরবর্তী সময় তাকে জানানো হয় যে তাকে এক ঝলক দেখানো হবে, কিন্তু এটা দেখানো হবে তার সামনে কেউ আসবে না। তো তিনি দেখেন একটা লাশ পড়ে আছে এবং সেই লাশের পাশে অনেক অনেক অবয়ব। সবাই কেমন কালারের একটা পোশাক পরা, কালো না সাদা কিছু বোঝা যাচ্ছে না। রেফাত ভাই অন্ধকার জঙ্গলে, সেদিন কোনো চাঁদের আলো পর্যন্ত নেই, ওই জঙ্গলে অনেকগুলা মানুষ হঠাৎ করে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন তার 6 জন ওস্তাদ লাশ কাঁধে তার সামনে এনে রাখলো একটা খাটিয়া। এই খাটিয়ার দীর্ঘ লম্বা, এটা কমপক্ষে কত লম্বা হবে এটা তিনি প্রপারলি বলতে পারছিলেন না, তবে এতটুকু বলতে পারছিলেন এটা স্বাভাবিক লাশের খাটিয়া না, এটা ওই ওস্তাদের লাশের খাটিয়া। এবং তাকে এক দৃশ্য ছোট করে তাকে দেখানো হলো অনেকটা প্রজেক্টরের মতো। জঙ্গলের মাঝে তিনি, এবং চারিপাশে তখন শুনশান নীরবতা। আর কয়েকদিন যাবৎ তার বাসায় বেশ কয়েকবার কল আসছে। একটা ছোট্ট মোবাইল ফোন দিয়েছেন সিটিসেল কোম্পানির একজন লোক, যার কাজ তিনি করে দিয়েছিলেন। তো তিনি আসলে বুঝতে পারতেন না কিভাবে ফোনটা অপারেট করবেন। ফোন আসলে শব্দ জোরে জোরে আসতো, তো তিনি সেগুলো চালাতে পারতেন না। তো ওই মুহূর্তে ফোন তার সাথে ছিল, এবং কি নাম আসতো সেটাও তিনি পড়তে পারেন না। তার নম্বর তিনি ধরতো, অনেক সময় ধরতো না।
তো যাই হোক, ওই সময় ওস্তাদ দেখো একজন ব্যস্ত ওই লাশ নিয়ে। তো ওইখানে একজনই ওস্তাদ ছিল যার সাথে যিনি তার সাথে ছিল, কারণ তিনি যেন মেন্টালি ভেঙে না পড়েন, এবং ওনার মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা কাজ করছিল। তো ওই ওস্তাদ বলছিল যে দেখো, তুমি যে ফোনটা আসছে এই ফোনটা ধরো এবং এই বাসায় চলো যাই। তো এই ফোনটা কয়েকদিন যাবত আসছিল, এবং এই ফোনটা আসছিল যিনি ফোন দিচ্ছিলেন রেফায়েত ভাইকে, সেই লোক হচ্ছেন যে রেফায়েত ভাইকে ফোনটা গিফট করেছেন তারই পরিচিত কেউ, নাহলে তো নাম্বার পেত না। তো তিনি সেই বাসায় যান, এবং বাসায় যেতে গিয়ে দেখেন একজন হুজুর সেই বাসায়, এবং সেই হুজুর আহ, মানে ঝাড়ফুঁক করছে, ওই যে বাসাটায় ভিকটিমের বাসা। তো বাসার জানালায় এসে দেখলো যে বাসার জানালাগুলোর মধ্যে ছোট ছোট করে তাবিজ ঝোলানো। সেদিন ঝাড়ফুঁক করা হচ্ছিল আহ যেই ভাইকে, সেই ভাইয়ের বাবা বেশ কিছুদিন আগে মারা গেছেন হার্ট অ্যাটাক করে। এখন সেই ভাই তার বাবা যা দেখতো তা দেখছে, এবং বেশ কয়েকদিন যাবত তাকে ডিস্টার্ব করছে। তো সেই ভিকটিমের নাম হচ্ছে আপনি ফর এক্সাম্পল আফজাল, আমি আসলে উনি আমাকে নামটা বলেননি। তো এই আফজাল ভাইয়ের ছোট ভাইকে জিজ্ঞেস করা হলে তার বাবার কথা তিনি বলেন। তো তার বাবা তাদের ঘরে বেশ কয়েকদিন যাবত মারা যাবার আগে দিয়ে মরা পাখি পড়ে থাকতে দেখতো, এবং একদিন সন্ধ্যার সময় এরকম তার মাগরিবের নামাজের পর তিনি বাসায় ওই মাগরিবের নামাজের পর মুখ হাত ধুয়ে চা চাবে, এমন সময় দেখে তার রুমের মধ্যে মরা অনেকগুলো পাখি পড়ে আছে। তো তিনি চিৎকার দিয়ে ওঠেন, এই তোমরা কোথায়, সবাই আসো, এই রুমে দেখো মরা পাখি পড়ে আছে। তো সবাই এসে দেখে কোথায় কোনো মরা পাখি নাই। তো কিন্তু তার বাবা সবাই আসার পর যখন দেখলো যে তিনি দেখাতে পারছে না, তখন তিনি নিজেও বুঝতে পারছিলেন না তিনি কেন এগুলো দেখছে। তবে সে হয়তো কিছুটা আঁচ করতে পারছিল দেখে, তারপরে সবাইকে তিনি বলছেন না ঠিক আছে, কোনো সমস্যা না। এরপরে তিনি রাতের বেলা বাথরুম করতে যাবেন, তার বাসার সামনে খাটের সাথে অনেকগুলো মরা কুকুর পড়ে থাকতে দেখছে, এবং এটা তিনি মারা যাওয়ার বেশ কয়েক মাস আগের থেকে তিনি এসব জিনিসগুলা দেখতো এবং সবসময় চিৎকার করে উঠতো। এবং ঘুমের মধ্যে তার কাছে নাকি মনে হতো কুকুরের কান্নার শব্দ, এবং কুকুরটা কান্না করছে তার খাটের পাশে বসে কুকুরটা কান্না করছে, এবং কুকুরগুলা কান্না করছে শিয়াল যেভাবে ডাকে সেভাবে। তো রেফাত ভাই সেই বাসার মধ্যে যায়, এবং আশেপাশে দেয়াল ও রান্নাঘর, সিলিং, ছাদ, এবং ছাদে কি কি অবস্থা, ছাদে কি যাওয়া আসা করেন এটা জিজ্ঞেস করছিল। তো রেফাত ভাই হঠাৎ করে দেখলো যে ওই কবিরাজটা, ওই যে হুজুরটা এসেছিল, সেই আফজাল সাহেবের হাত ধরেছিল, এবং এই আফজাল সাহেবের হাত ধরে টান দিয়ে দেখলো যে ওনার সাথে একটা কবুতর ছিল, কবুতরটা মারা গেল। তো ওই হুজুর বলল যে রেফাত ভাই আবার সেই হুজুরকে খুব ভালো করেই চেনেন। তো হুজুর বলে যে ভাই আপনি দেখেন, আসলে এটা ডিল করা সম্ভব না, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি আসি। তো উনি হঠাৎ করে না করে দিল। তো রেফাত ভাই মনে করলো যে উনি যেহেতু আসছেন, তাহলে হয়তো আমি আসার কারণে কি না করলো কিনা। তো তিনি বারবার বললো যে আপনি থাকেন, কোনো সমস্যা নাই, একসাথে মিলেই ডিল করি, কোনো কি সমস্যা বের করার চেষ্টা করি। উনি বললো না, আমার পক্ষে সম্ভব না, আপনি করেন রেফাত হুজুর, আপনি করেন, আমি উনি চলে গেল ওই দিক থেকে, উনি সাথে সাথে প্রস্থান করলো। তো এই ভাই যিনি উনি যার আফজাল সাহেব, উনি রাতের বেলা এরকম মরা পাখি দেখা শুরু করেছে, এবং বেশ কয়েকদিন যাবত তিনি নাকি মরা কুকুরও দেখছে ঘরের ভেতরে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তিনি ঘরে ঘরে প্রত্যেকটা রুমে একটা করে লাশ দেখতে পেতেন। তিনি যখনই বাসার মধ্যে মুভ করতো, যে রুমে ঢুকতো সেই রুমে একটা লাশ পড়া দেখতো, এই যে আফজাল সাহেব যাকে দেখতে হুজুর এসছে। তো যাই হোক, রেফাত ভাই বললো যে আমি একটু ছাদে যাব, এবং ছাদে যদি কোনো মানুষ না থাকে বেটার হয় ছাদটা তালা দিয়ে আমাকে ছাদের মধ্যে একা রাখবেন। তো রেফাত ভাই ছাদে যায়। যাওয়ার পরে রেফাত ভাই দেখে যে 30 থেকে 35টা অবয়ব ছাদের প্রত্যেকটা রেলিং, মানে ছাদের রেলিং ধরে ধরে দাঁড়িয়ে আছে। রেফাত ভাইয়ের দিকে তাকিয়েছে, কিন্তু কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই তাদের, রেফাত ভাইকে তারা কোনো পাত্তাই দেয় নাই। তো রেফাত ভাই নিচে নেমে গেল, এবং ওই মুহূর্তে শুধুমাত্র একজন ওস্তাদ স্যার রেফাত ভাইয়ের সাথে ছিল, সবাই আসতে পারে না, কারণ একজন যে মারা গেছেন তার সাথে সবাই আছে, সবাই ওই পাশটায় ব্যস্ত, তাই এই দিকে রেফাত ভাইয়ের সাথে একজন ওস্তাদ ছিল, কিন্তু সেও ওই বাসার ভেতরে ঢুকেনি। রেফাত ভাই বাসা ঢোকার পর এবার রেফাত ভাই দেখা শুরু করলো প্রত্যেকটা রুমে একটা করে লাশ, যেটার কারণে রেফাত ভাইয়ের মনে হচ্ছিল যে এই বাসাতে আরেকটা মৃত্যু ঘটতে যাচ্ছে। এখন ঘটনা যেটা হচ্ছিল যে পরবর্তী দিন বলেছিল যে রিফাত ভাই তাদেরকে বলে এসেছে যে আমি আসলে এখন আমি আমার উস্তাদদেরকে জানাবো যে আপনাদের কি সমস্যা,
তবে আপনাদের বাসার মধ্যে ঘোর একটা বিপদ আসছে এবং আসতে পারে, এটার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। তবে এই বিপদটা যে আসবে এবং এটা যে আটকাতে হবে সেটার জন্য আমি আজকে সময় নিতে চাই। তো রেফাত ভাইকে ওই আফজাল সাহেবের ছোট ভাই তাকে বাসায় নামায় দিয়ে আসে। তো যাই হোক, রেফাত ভাই বাসায় যাওয়ার পরে ওস্তাদরা বলেন যে আসলে এইখানে ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে তার মা ছিল, ওই মাটার সাধারণ মৃত্যু হয়েছে। ওই আফজাল সাহেবের মায়ের সাধারণ মৃত্যু হয়েছে। আফজাল সাহেব তার ছোট ভাইয়ের নামে ওই বিল্ডিং এ ৫টা ফ্ল্যাট তার মা লিখে দিয়ে গেছে এবং এটা তার মার পৈতৃক সম্পত্তি। অ্যাপার্টমেন্টদেরকে দিয়ে দেওয়ার পরে এখানে ৫টা ফ্ল্যাট তাদের ২ ভাইয়ের নামে দেওয়া। কিন্তু তার বাবার নামে কোনো ফ্ল্যাট ছিল না। তো তার বাবা একজন কবিরাজের মাধ্যমে কন্ট্রাক্ট করে তাদের বশে এনে কয়েকটা ফ্ল্যাট নিজের নামে নিতে চেয়েছিল। তো তার ছেলেরা তো সরল মনে আসলে কিছু চিন্তা করেনি যে বাবার জন্য কি করবে। তো বাবা তো তার সাথে থাকতো, বাবাকে খাওয়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তারা রিচ, তার কোনো প্রবলেম নেই টাকা পয়সার। তো রেফাত ভাই তখন জানতে চাইলো যে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে তার মা এবং তার মা ছিল না, মারা গেছিল। তো মারা যাওয়ার আগে ৫টা ফ্ল্যাট তাদের ২ ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে যায়। তার বাবাকে কিছু দেওয়া হয়নি। তো তার বাবা একজনকে দিয়ে কন্ট্রাক্ট করায়। সেই লোকের কন্ট্রাক্ট ওই সেই লোক যেহেতু তাদের ওনাকে ওই আফজাল সাহেবকে তাদেরকে বশে আনার চেষ্টা করছিল, হয়ে গেছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে ওই লোক আবার তাকে কন্ট্রাক্টের যে পরিমাণ কন্ট্রাক্ট হয়েছিল সেটা আর দিতে পারেনি। তো যার দরুন তাকে ধরে বসছিল এবং লাস্ট মোমেন্টে ভয় দেখানোর মাধ্যমে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। এইটাই এখন পরবর্তী সময়ে যেহেতু তিনি পান নাই, তার বড় ছেলের পরে চলে আসছে। তো যাই হোক, পরবর্তী সময়ে রেফায়েত ভাই অনেকক্ষণ ওয়েট করে, কিন্তু তাদের ওই পাশ থেকে আর ওই আফজাল সাহেবের ছোট ভাই আর কোনো ধরনের কল দেয় নাই এবং রেফায়েত ভাইকে কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই। যেহেতু রেফায়েত ভাইয়ের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট হয় নাই, রেফায়েত ভাইও আর কোনো ধরনের যেহেতু তারা অ্যাভয়েড করছিল, তো তিনিও রেফায়েত ভাইও তাদের কথা থেকে পরে আর কোনো ধরনের কল দেয় নাই। তার রেফাত ভাইয়ের কাছে মনে হয়েছিল যে তারা হয়তোবা অন্য কোনো ইম্পর্টেন্ট, আরো দামি, আরো কোনো বড় আলেম তারা পেয়েছে, হয়তো এই জন্য হয়তো রেফাত ভাইকে আর নক করছে না। রেফাত ভাই তাদেরকে আর কোনোদিন নক করেনি এবং তারাও রেফাত ভাইকে কোনোভাবে নক করেনি। সো রেফাত ভাই এটা আমাকে বলেছে, দেখো বাবা এরকম কন্ডিশনে গেছে, আমি গিয়ে চলে আসছি, ঘটনা জেনে গেছি, আমি যাব পরের দিন, আমাকে আর কেউ কন্ট্যাক্ট করে নাই। আমি পুনরায় শুনেছি, যেহেতু তখন আমার বয়স খুব বেশি একটা না। একটা কার্টুন ব্যবসায়ীর মৃত্যু গল্প। কার্টুন বলতে আসলে আপনি ঠিক কি বুঝিয়েছেন না রাফি, সেটা আমি নিশ্চিত নই। হতে পারে যে কোনো একটা ব্যবসায়ী, সেটা নিশ্চিত। আচ্ছা, ঘটনার সময় ২০১২ কিংবা ২০১৩ এর প্রথম দিকেই হবে। কর্মরতভাবে তিনি ছিলেন একজন কার্টুন ব্যবসায়ী। সময়টা ছিল চৈত্র মাস, প্রচণ্ড গরম। সেই লোকটা প্রায়ই অনেক রাতে, অর্থাৎ প্রায় রাত ২টা-৩টার সময় বাড়িতে ফিরত এবং বাসায় আসার সময় একটা ঘাট বা অনেকেই সেটাকে পুকুর বলে থাকে। পুকুরটার নাম আঙ্গিনার ঘাটলা বা দরবেশের জোলা বলে থাকে অনেকেই। সেই পুকুরে তিনি ফেরার সময় গোসল করে বাসায় ফিরতেন। সবসময়ই বাসায় আসার সময় ওই জায়গা থেকে তিনি গোসল করেই আসতো। তো একদিন বাসায় আসার সময় ঠিক তিনি গোসল করতে যান এবং সেই দিন তার সাথে আরো একজন লোক থাকে। তো তারা যখন গোসল করতে যাবে, তারা একটু বিশ্রাম নিয়ে তারপরে আসলে গোসল করতো। অর্থাৎ হয়তো তিনি কার্টুন ব্যবসায়ী বলতে কাঠের ব্যবসায়ী মিন করেছেন। এবং আরো যেটা যে তারা বাড়ি ফেরার আগে কাজ শেষ করে একটা পুকুরে গোসল করতো, যে পুকুরটার নাম আঙ্গিনার ঘাটলা অথবা দরবেশের জোলা নামেও এই পুকুরটাকে বলা হয়ে থাকে। তো সেখানে গোসল করার পূর্বে তারা কিছুক্ষণ বিশ্রাম নিতেন। আমরা অনেকেই যেটা করি যে গোসলের আগে গায়ের ঘামটা একটু শুকিয়ে নেই। একেবারে ভেজা অবস্থায় গোসলে নামাটা ঠিক না, ঠান্ডা লেগে যেতে পারে। তো ঠিক তেমনই কিছু একটার জন্য তারা হয়তো সেখানে বিশ্রাম নেন, তারপরে গোসল করতেন। তো তখন তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন পুকুর পাড়ে বসে, তারা খেয়াল করলেন যে পানির মধ্যে গলা পর্যন্ত ডুবে কেউ একজন দাঁড়িয়ে আছে।
অর্থাৎ শুধু মাথাটুকু বের করে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক পুকুরটার মাঝখানে। তারা অনেকক্ষণ যাবৎ বিশ্রাম নিল, প্রায় ১ ঘন্টা যাবৎ। তারপর তারা দুইজন গোসল করার সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায় পানির দিকে। এগিয়ে যাওয়ার পর তাদের মধ্যে থেকে একজন লোক পানির মধ্যে থাকে। আচ্ছা, তাদের মধ্যে থেকে একজন পানির মধ্যে যে লোকটা গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে আছে মাঝখানে ঠিক পুকুরের, তাকে উদ্দেশ্য করে তাকে জিজ্ঞেস করে যে, আহ, আচ্ছা ভাই, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছেন পানির মধ্যে, গোসল কি করবেন না নাকি দাঁড়িয়েই থাকবেন? এরকম ভাবে কিছুক্ষণ যাবৎ সে জিজ্ঞেস করতে থাকে একটু পরপর যে, ভাই কি হলো, গোসল করবেন না? এবং পানির মধ্যে থাকা লোকটা কোনো প্রশ্নের কোনো উত্তরই দেয় না। তাদের মধ্যে একজন লোক উপরে বসে থাকেন এবং একজন পানিতে নামেন। তখন আর কিছু না বলে তাদের মতো করে ঘাম হওয়া শার্টটা খুলে ধুয়ে রাখেন। শার্টটা ধোয়া শেষ হলে তারা গোসল শেষ করেন। গোসল শেষ করে পানি যেভাবে ছিল তারা খেয়াল করলেন যে ওই লোকটা ওভাবেই পানির মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যে ১ ঘন্টা ধরে তারা বসেছিলেন তখন ওই লোকটা দাঁড়িয়েছিল। এবং এরপরে যখন তারা গোসল করে উঠে যাচ্ছেন তখনও ওই লোকটা ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে। তখন উপরে থাকা দুইজন লোকের মধ্যে একজন লোক জিজ্ঞেস করে যে, ভাই আপনি কি দাঁড়িয়েই থাকবেন, গোসল কি করবেন না? তখন পানিতে থাকা লোকটা উত্তর দিল না। এমন ভাবে সে উত্তরটা দিল মনে হলো যে সে একটা ডাক দিল, এবং প্রচন্ড রকমের ভয় পেলেন তারা দুজনেই। উপরে থাকা দুইজন লোক তখন তার এই কণ্ঠস্বর শুনে তাদের হাতে থাকা টর্চ লাইট যেটা ছিল সেটা তখন তারা পানিতে থাকা লোকটার উপরে টর্চ লাইটটা মারে, অর্থাৎ আলোটা তারা সেখানে ফেলে। ঠিক তখনই লোকটা তার চেহারা ঘুরিয়ে নেয়, অর্থাৎ মাথাটা ঘুরিয়ে নেয়। এরপরে একটা ডুব দেয়। কিন্তু এমন ভাবে ডুব দিয়েছে তখন সেখানের পুকুরের পানি অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো ফুঁসে ওঠে। অর্থাৎ সেই লোকটা মাথা ঘুরিয়ে ডুব দেওয়ার সাথে সাথে পানি একটা উথাল পাথাল অবস্থা হয়ে যায়। এবং এটা দেখে তারা দুইজন লোকই ভয় পান এবং পানি থেকে অনেকটা দূরে চলে আসেন এবং তাদের কাছে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে তারা পানিতে থাকা লোকটাকে খুঁজতে থাকেন। কিন্তু এরপরেও তারা ১ ঘন্টা খোঁজাখুঁজি করার পরেও সেই লোকটা আর মাথা তোলে না। তখন তারা দুইজনই কিছু একটা বুঝতে পেরে সেখান থেকে চলে আসেন। পরদিন সকালে এই সত্যি কাহিনীটা তারা সবাইকে বলতে থাকে। যেই লোকটা পানিতে থাকা লোকটার গায়ে টর্চ লাইট মেরেছিলেন সেই লোকটার গায়ে সকালে ছোট বড় ফোস্কার মতো উঠে যায়। ছোট বড় অনেক রকমের ফোস্কা উঠতে থাকে এবং এই ফোস্কা হওয়ার পর লোকটি আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার ৩-৪ দিনের মাথায় তিনি সেই পানিতে থাকা লোকটার সেই দৃশ্য দেখেন আবারও, কিন্তু এবার তিনি দেখেছেন রাতের স্বপ্নে। পানিতে থাকা লোকটা তাকে বলেন যে তোর আর বেশি দিন সময় নাই। তারপর নাকি তার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে ওঠে। পরদিন স্বপ্নে যা দেখেন সেটা সবার কাছে বলেন তিনি, এবং সেই দিনই বিকাল না গড়াতেই সেই লোকটি মারা যান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি একটা ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটা আমার বন্ধু রাকিবের সাথে ঘটে গেছে। তো আমি রাকিবের কাছ থেকে ঘটনা শুনেছিলাম, তো আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। রাকিব একজন বাইকার আর কি। সে সবসময় মোটরসাইকেল চলাটাকে বেশি পছন্দ করে। আর সে একটা তার বদ অভ্যাস, সেটা হচ্ছে সে রাত বিরাতে বাড়ি ফেরে। অনেক রাত হয়ে যায় তখন সে বাড়ি ফেরে। বন্ধুদের সঙ্গে একটু বেশি আড্ডা মারে আর কি ওই। তো একদিন ওই রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরতেছে মোটরসাইকেল। সেদিন আকাশে ওইরকম কোনো চাঁদও ছিল না। একটা অন্ধকার একটা অবস্থা, এবং আমাদের এলাকার যেটা রাস্তা আর কি, যেই রাস্তা দিয়ে আমরা আসি, সেই রাস্তার এক পাশে থাকে জঙ্গল আর অন্য পাশে হচ্ছে ধানের ক্ষেত। আর এমন ধানের ক্ষেত পুরো একদম অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত, একদম দোলা একটা পার হয়ে তারপর আমাদের বাড়ি আসতে হয়। তো ওই আমার যে বন্ধু রাকিব আছে, ওর বাড়িটাও আমাদের বাড়ির ঠিক পাশেই আর কি।
তো এই যে ফাঁকা রাস্তা দিয়ে যখন রাত ২টার সময় সে আসতেছে, তখন সে হঠাৎ করে লক্ষ্য করে যে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা মাথা নিচু করা, চুলগুলো উস্কো-খুস্কো এলোমেলো এবং এমন একটা বিশ্রী অবস্থা যেন অনেক দিন থেকে রাস্তায়, রাস্তায় ঘোরে। মানে পাগল টাইপের কিছু রাস্তার মধ্যে থাকে না? এরকম। তো এটা দেখে আমার বন্ধু যে রাকিব ছিল, ওই ভাবে যে হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে। আর রাসেল ভাই ১ম এ বলেছে সে একজন বাইকার। তো এগুলা আরকি সে মানে বেশি একটি ইফেক্টের আরকি এগুলার দ্বারা আসে। তো সে মানে বলে ওই বাইকটা থামায় ওই যে নারীটা ছিল ওনাকে বলে যে, "আপনি কে? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আ আপনি কি আমাদের গ্রামের নাকি? আপনার কি কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করব নাকি?" তো এই সমস্ত কথা যখন বলতে থাকে তখন ওই পাশ থেকে যে মেয়েটা ছিল ওটা কোনো কথা তাকে বলতেছে না, কোনো উত্তর তাকে দিচ্ছে না। আ মানে এমন একটা অবস্থা, উম কোনোভাবেই কোনো কথা বলতেছে না, কোনো কিছু করতেছে না। এমনিতেই চুপচাপ দাঁড়িয়ে আছে। তো এগুলো বলতে, বলতে রাকিব ঠিক অনেকটা কাছে গিয়েছিল মেয়েটার। ঠিক তখনই সে নজর করে দেখল যে ওই মেয়েটা যে সেই আছে, ওই মেয়েটার আ কোনো পা যে আছে, কোনো পা দেখা যাচ্ছে না। মানে এমন একটা ভাব যে মেয়েটা হাওয়ায় ভেসে আছে। তো এটা দেখার পর রাকিব তো ভয় পেয়ে যায় যে আসলে এরকম একটা তো এগুলা তো আমি সাধারণত জিন-ভূতের কাছ থেকে শুনেছি বা জিন-ভূতেরা এরকম হয়। তো সে কি করে তাড়াতাড়ি তার যে মোটরসাইকেলটা আছে সে ঘুরিয়ে পালাতে শুরু করল। কিন্তু সে তার মানে মোটরসাইকেলের পিকআপ অনেক জোরে যাচ্ছে। সে ভালোভাবে বুঝতে পারতেছে না। কিন্তু তারপরও সে শুনতেছে তার পিছন থেকে কেউ খিলখিল করে হাসতেছে। এমন একটা হাসির শব্দ মনে হচ্ছে যে অট্টহাসি, তাকে দেখে খুব জোরে হাসতেছে কেউ। এবং এটা দেখার পর মানে এটা হাসির শব্দ শোনার পরেই রাকিব কি করে তার পিছন বাইকের একটু মাথাটা ঘুরিয়ে পিছন দিকে যখন তাকায়, ঠিক তখনই দেখে যে ওই যে রাস্তার মধ্যে যেই মেয়েটা ছিল, সেই মেয়েটাই শব্দ করে হাসতেছে। এবং মানে এমন একটা অবস্থা যে তার পিছনে ওই মেয়েটা আসতেছে। মানে মেয়েটা এমন একটা অবস্থা মানুষের মতো নয়। তার শরীর থেকে মানে আ মানে শরীরটা এমন একটা আকৃতির, মানুষও না আবার অন্য কোনো কিছুও না। এই সবকিছু মানে দেখার পর রাকিব তো আর কন্ট্রোল করতে পারতেছে না নিজেকে। তখন সে কি করল? তার যে মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেলটা কয়েক গুণ গতি বাড়িয়ে দিল। মানে এমন একটা অবস্থা যে তার মানে এখন মনে হচ্ছে যে গাড়িটা জোরে গেলেই সে বেঁচে যাবে। কিন্তু এমন আ তার কিছু দূর যাওয়ার পর যে আমাদের ওই রাস্তার মাঝখানে পানি পারাপার হওয়ার একটা ছোট ব্রিজ আছে। সেই ব্রিজটাতে গিয়ে তার ইঞ্জিনটা, গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। চারপাশে এত বেশি নিস্তবতা, এত বেশি মানে ভয়ানক একটা পরিবেশ তার সামনে আ মানে তৈরি হয়ে গেছে। সে আসলে বুঝতে পারতেছে না যে তার সঙ্গে এটা কি হচ্ছে। এবং সে বাইক থেকে নেমে তার বাইকের যে নজেল আছে বা অন্য জিনিসপাতিগুলো আছে, সেই জিনিসপাতিগুলো খুলে একটু দেখার চেষ্টা করতেছে আসলে কি হলো। ঠিক তখনই কেউ একজন তার পিছন থেকে বলতেছে, "তুমি পিছনে তাকিও না।" এটা শোনার পর রাকিবের শরীর একদমই ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে যে আসলে তার সঙ্গে আজকে যা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে এবং সে একটা কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। তো সে আ মানে পিছনে তাকাতে একদমই চাচ্ছে না। কারণ পিছন থেকেই বলা হচ্ছে। তারপরেও সে একদম সাহস করে তার যে মানে দিকটা আছে সেই দিকটার মধ্যে তাকায়। ঠিক তখনই দেখতে পারে ওই যে যেই মেয়েটাকে সে ১ম এ দেখেছিল রাস্তার মাঝখানে, ঠিক সেই মেয়েটাই তার পিছনে এখন আসিয়া দাঁড়িয়েছে। তো এগুলা দেখার পর তার আর কোনো কিছু মানে কন্ট্রোলের বাইরে সবকিছু চলে যাচ্ছে। সে সেন্সলেস এর মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আ পিছন থেকে তার যে আমাদের বাড়ির যে রাস্তা আছে, রাস্তার দিক থেকে কোনো একটা লাইট বা কোনো একটা আলো তার দিকে আসতেছে এরকম সে দেখতে পারল। এরকম দেখার পরে এমন একটা অবস্থা হলো যে তার মাঝ থেকে কি যেন একটা সাত করে চলে গেল। যখন এরকম একটা চলে গেল, তখন সে আসলে ওই রাকিব আসলে চিৎকার করা শুরু করে। প্রচণ্ড রকমের তার শরীরে যত শক্তি ছিল সে সব শক্তি দিয়ে চিৎকার করা শুরু করে। চিৎকার করতে, করতে ধপ করে সে সেখানেই পড়ে যায়। মানে অজ্ঞান হয়ে যায় আরকি। অজ্ঞান হয়ে যখন গিয়েছে তারপর আর তার কোনো কিছুই মনে নেই। সে বাড়িতে আসে। বাড়িতে মানে যখন আরকি তার জ্ঞান ফেরে তখন দেখে সে আসলে হসপিটালে, বাড়িতে না সরি। হসপিটালে থাকার পর তখন
সে আসলে জিজ্ঞাসা করে যে আসলে আমি এখানে কিভাবে আসলাম। তখন বলে যে তুই রাত ২টার সময় ওইখানে পুলের মধ্যে অজ্ঞান অবস্থায় শুয়েছিলি, তোর এই যে কাকা তোকে হসপিটালে নিয়ে আসছে, কি কাহিনী হয়েছে সেটা বল। তো রাকিব তখন সবাইকে গত দিনের ঘটনা সবাইকে বলে। যখন সবাই আসলে ঘটনা জানে যে এই রাস্তাটার মধ্যে কোনো এক আমাবস্যার রাতে উম, যদি কারোর সাথে আর কি কারো রাশির সাথে এইরকম মিল পড়ে যায়, তাহলে তাকে এরকম অনেক ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হয়। ঠিক রাকিবের কপালেও সেদিন পড়েছিল ওই যে ওখানে যে আমাবস্যার রাত ছিল। তো সেই দিন আর কি ওই জিনটা তার সঙ্গে এরকম আর কি তাকে আটকায় বা তার সঙ্গে ভয় দেখায়। কিন্তু রাকিব আসলে এই ঘটনাটার মূল যেটা, কেন এটা হলো, কিভাবে এটা হলো, এটা যখন জানতে চায় তখন তার দাদু তাকে বলে আজ থেকে প্রায় ৫০ বছর আগে ওইখানে একটা বটগাছ ছিল। আর ওই বটগাছটার পিছনেই একটা বাড়ি ছিল। যেই বাড়িটা মানে একটা মেয়ে এবং তার হাসব্যান্ড ওখানে থাকতো। তো তার হাসব্যান্ডটা আর কি তাকে অনেক প্রচুর পরিমাণে নির্যাতন করতো। নির্যাতন করার একটা সময় মানে অতিরিক্ত নির্যাতনের কারণে মেয়েটা মারা যায় এবং তারপর এলাকার যারা থাকে, এলাকার মানুষ ওর স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং একটা সময় সে থানায় মারা যায়। কিন্তু এই যে এখানে এই মেয়েটার যে মানে মারা গিয়েছিল, সেই মেয়েটার আত্মাটা বা সেই মেয়েটার লাশটা এখনো এখানে আসে কোনো আমাবস্যার রাতে, যেই দিন আর কি ও মারা গিয়েছিল, সেই দিন আসে এখানে এসে শোক পালন করার জন্য হয়তো। তো এই দিনে যদি কাউকে সে মানে কেউ তাকে ডিস্টার্ব করে, তখনই সে তার পিছনে লাগে। ওই তুমি হয়তো গাড়ি চালিয়ে আসছো, আলস তার মানে শরীরে পড়ছে বা তার কোনো ক্ষতি হয়েছে, এজন্য হয়তো তোমার সঙ্গে এরকম করছে। কিন্তু বাস্তবেই রাকিব আমাকে এটা জানাইছে যে ঠিক সেরকম কারো সঙ্গে এরকম ঘটনা ঘটে না। বছরে ১টা বা বছরে ২-১টা ঘটনা এরকম ঘটে, যারা আর কি ওই অমাবস্যার রাতে ওই রাস্তা দিয়ে চলে বা কেউ মানে কারো কপাল যদি খারাপ হয়ে যায়, তার সঙ্গে এরকম ঘটনা ঘটে। তো রাসেল ভাই, এই ঘটনার পর থেকে আসলে তার সঙ্গে এখন পর্যন্ত রাকিবের কোনো রকমের ঘটনা ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। অলোক ছিল একজন জুলজির স্টুডেন্ট, যে নাকি খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডের একজন ছিল, এবং তার আগ্রহ ছিল মূলত আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট এবং ক্যাটস নিয়ে। সেটা নিয়ে সে বেশ ঘোরাফেরা করতো, এবং তার ব্যাপক আগ্রহ ছিল আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট এবং কোথায় কোথায় আমাদের দেশে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, বিশেষ করে সুন্দরবন এবং সুন্দরবনের জীব বৈচিত্র্য এবং সব কিছু নিয়ে তার বেশ আগ্রহ ছিল। সেখানকার মানুষ এবং আদিবাসী সবাইকে নিয়ে সে খুব চিন্তা করতো, এবং সেগুলো নিয়েই তার স্টাডির একটা বিশাল অংশ সে ব্যয় করতো। তো যাই হোক, এটা প্রায় বছর 10 আগের কাহিনী। তো অলোক একবার তার এক বন্ধুকে নিয়ে সুন্দরবন এলাকায় যায়। তার বন্ধু অ্যাকচুয়ালি এই সেম ব্যাপারেই তার মতো আগ্রহী এবং অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড ছিল। তো তারা দুজন যায় ওখানে, এবং যথারীতি স্বাভাবিক নিয়মে যেভাবে যায়, ট্যুরিস্টরা যেভাবে যায় ঘুরতে, সেভাবেই যায়। এবং সেখানে সে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে অনেক কিছু দেখে, এবং অনেক কিছু সম্বন্ধে তার স্টাডির যে অংশ সেগুলো দেখে। তার মেন আগ্রহ ছিল সুন্দরবনের এই যে মানুষের জীবনযাত্রা, মানুষ কিভাবে জঙ্গলে যায় এবং সেখানে জীববৈচিত্র্যের সাথে কিভাবে খাপ খাইয়ে নেয়, বিশেষ করে বাঘের সাথে অ্যান্ড এসব ব্যাপার। তো যাক, সেখানে সে ঘুরতে ঘুরতে সে কয়েকজন মানুষের সাথে কথা বলে, গাইডের সাথে কথা বলে। তো গাইডদের মধ্যে একজন তাকে বলে যে সুন্দরবন এলাকায় কিছু গুণিন বাস করে, বিশেষ করে আমাদের দেশের অংশের একটু বাইরের দিকে, যেখানে ভারতের অংশ শুরু হয়েছে, এসব দিকে কিছু গুণিন বাস করে, যে গুণিনরা আপনার সুন্দরবনে নাকি মানুষকে নিয়ে যেতে সাহায্য করে এবং বিভিন্ন রকম জঙ্গলের সমস্যা থেকে তাদেরকে সাহায্য করে। এবং গুণিনরা যখন সাথে করে নিয়ে যায়, তখন তারা বিভিন্ন রকম মানে তারা যখন মধু সংগ্রহ করতে যায় বাওয়ালিরা বা কেউ, তখন সাথে করে গুণিনদের কাউকে নিয়ে যায়, বা জঙ্গলে কাঠ কাটতে গেলে নিয়ে যায়, এরকম কিছু সময়। তো ওর আগ্রহটা হয় যে গুণিন কিভাবে তাকে এগুলো থেকে আর কি রক্ষা করে, মানে হাউ, এটা কোনো লজিক্যাল ব্যাখ্যা সে খুঁজে পায় না। তো বলে যে না, এরকম আছে, এবং কিছু আছে বড় ওঝা বা লাইক যারা যারা নাকি মানে যাদেরকে বলা হয় যে বনের রক্ষক টাইপের, এবং তারা বিশেষ ক্ষমতাবান, তাদের কাছ থেকেও তারা অনেক সময় এরকম সাহায্য সহযোগিতা নিয়ে থাকে। তো যাই হোক, সেরকমভাবে অলোকের চিন্তা ভাবনা যা হয়, সে বা এই চিন্তায় সে ওইটা নিয়েই তার মাথার মধ্যে ঢুকে যায় যে আমি কিভাবে এরকম
তো সে ঘুরে ফিরে এবং কিছু মানুষের সাথে কথা বলে এবং ঘুরে ফিরে ২-১ জন মানুষকে পায়ও যারা তাকে তার বিভিন্ন মানে গুনিনের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিবে। তো এরকম একজন গুনিনের সাথে সে দেখা করে দেখে যে একটা সাধারণ অর্ডিনারি মানুষই এবং সাধারণ কথাবার্তাই বলে। সে খুব লজিক্যাল কিছু লোকটার কাছ থেকে পায় না। সে বলে আমার কাছে মন্ত্র আছে এই সেই। তো ও যেটা করে যে ওই লোকটাকে পাশে মানে ওই লোকটার সাথে বারবার কথা বলার চেষ্টা করে। লোকটাও যখন দেখে যে সে বেশি আগ্রহী মানুষ এবং তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। কিন্তু অলোক বেশ নাছোড়বান্দা ছিল। সে বারবার সুযোগ করে সে এবং এক পর্যায়ে সে প্রায় একাই হয়ে যায়। কারণ তার সাথের যে বন্ধু ছিল সে কিন্তু এতটা আগ্রহী ছিল না। তো অলোক নিজেই মোটামুটি একাই ওই লোকের পিছনে লেগে যায় প্রায়। সাথে যেভাবে লোকটা তাকে একবার বলে, "আপনি আমাকে এত বিরক্ত করেন কেন?" সে বলে, "না, আমি একটু জানতে চাই মন্ত্রটা কি? আপনি কিভাবে এগুলো জানছেন বা কিভাবে আপনি করেন কাজটা?" তো লোকটাকে বলে, "এইসব ঝামেলা করেন না। আপনি যান, আপনি বুঝবেন না। আপনি তো শহরের মানুষ। এগুলো নিয়ে আপনার মাথায় ঢুকবে না।" তো অলোক যাই হোক তারপরও তার কথায় সে অটল থাকে এবং সে ওই লোকটাকে ফলো করে বা তাকে খোঁচায় একসময় সে মোটামুটি কিছু টাকা-পয়সা এবং ইসের বিনিময়ে তার সাথে থেকে কিছু কথা বের করে এবং যেটা হচ্ছে সে বেশ সময় কাটায় তার সাথে লোকটার সাথে এবং সময় কাটায় বের করে। তো লোকটা বলে যে, "দেখেন, আমার বিদ্যা আমি পেয়েছি ওই মহাদেবীর কাছে।" বলে, "মহাদেবীটা কে?" বলে, "সে এক জায়গায় বাস করে বনের এবং সে সবার সাথে দেখা দেয় না। যাকে দেখা দেয় তাকে সে তার শিষ্যত্ব গ্রহণ করতে হয় এবং মানে সে তার ভাষায় বলতেছে আরকি। তার গোলামি করতে হয়, তার সাথে থাকতে হয় এবং সে একসময় তাকে সেইসব গুরু শিক্ষা দেয় এবং সেভাবে শেখে।" অলোকের খুব আগ্রহ হয়, সে যাবে। সে বলে, "আমাকে নিয়ে যাবেন।" সেই লোক তো একদম না, মানে সে যাবেই না। সে লোক বলে, "ওই জায়গায় আপনি যেতেই পারবেন না। কারণ ওই জায়গা তো আপনার পক্ষে যাওয়া সম্ভবই না। আপনার মতো মানুষ তো যাওয়া সম্ভবই না। আর আপনারে আমি কেন নিয়ে যাব?" সে অনেক রকম তাকে রিকোয়েস্ট করে, বিভিন্ন রকম করে সে করে কিন্তু ওইদিন সে ফেইলড হয় কাজটা করতে। তো ফেল হওয়ার পরে সে যখন তার যেই হোটেলে বা রেস্ট হাউসে সে থাকতো সেখানে ফেরত আসে, তার রুমমেটকে সে বলে যে আসলে মানে রুমমেট মানে যে আসছিল তার সাথে যে, "দোস্ত, আমি এরকম একটা কাহিনী এরকম পাইছি, আমি এরকম।" তো ফ্রেন্ড তাকে না করে যে, "তুমি এগুলোর মধ্যে জড়ায়ও না, বাদ দাও। যতটুকু শুনছো অ্যান্ড এটা নিয়ে তুমি আর আগ্রহ ফিল করো না বা এটা নিয়ে তুমি আর মাথা ঘামাও না।" কিন্তু অলোক কিন্তু নাছোড়বান্দা। সে বলে, "আমি ওই লোকের খোঁজে যাচ্ছি এবং আমি খুঁজে বের করবই। ব্যাপারটা সম্বন্ধে আমি আদ্যোপান্ত আমার জানতে হবে। আমি একটা বিশাল আ ডিসকভারি এটার থেকে করব।" ফ্রেন্ড বলে যে, "আমি এগুলোতে নাই। আমি পরশুদিন চলে যাব। তুমি যদি যাও আমার সাথে চলো, নাহলে না।" তো অলোক বলে, "তুমি আমাকে সময় দাও। আমি এই ব্যাপারটা নিয়ে একটু দেখতে চাই।" তো বন্ধু তাকে অনেক ডিসকারেজ করার পরও অলোক পরের দিন সেখানে যায়। যে ওই লোককে খোঁজে এবং সে সকালে সে পায় না। তো অনেক খুঁজতে সে বিকালের দিকে ওই লোককে সেই গুলিনকে আবিষ্কার করে। যে তার কাছে খুব রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরে যে, "আমি দেখতে চাই।" আমি এসে তার কাছে পণ করে যে, "আমি কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। আমি নিজে ব্যাপারটা জানতে চাই আমার নিজের কিউরিওসিটির থেকে এবং আমার নিজের থেকে।" এবং সে গুলিনকে বেশ টাকা-পয়সা দেওয়ার একটা মানে বেশ ভালো একটা অ্যামাউন্ট দেওয়ারই কথা বলে। তো এই পর্যায়ে গুলিন তার কথাবার্তাতে কনভিন্সড হয় বা টাকার লোভেই পড়ে যায় যেটাই হোক। হয়ে তাকে আ বলে যে, "ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাবো। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আমি আপনার সাথে যেতে পারবো না। আপনার নিজের দায়িত্বে আপনি উনার কাছে যাবেন, উনার সাথে কথা বলবেন এবং সাবধান, আপনি কিন্তু বিপদেও পড়তে পারেন।" তো এরকম একটা আ কথা শুনে অলোক মনে খুব খুশি হয়ে যায়। তো যেটা হয় ওখান থেকে ওইদিন চলে আসে এবং এসে রুমমেটকে বলে যে, "তোমার তো চলে যাওয়ার দিন আসছে, বাট আমাকে আরেকদিন থাকতে হবে। তুমি যদি আমার জন্য একটা দিন থাকো, তো আমি অমুক জায়গায় যাচ্ছি। অমুকের সাথে তোমাকে জাস্ট জানায় গেলাম, জাস্ট যেহেতু একজন মানুষকে বলে যেতে হয় যে আমি কোথায় যাচ্ছি, নাহলে তো আসলে আমার ট্রেস থাকে না।" তো কথা শুনে তার রুমমেট অনেক মানা করার পরও সে রাজি, মানে রুমমেট বলে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য আরেকদিন বেশি স্টে করব। দেখো তুমি যাও।" তো অলোক বের হয়। বের হয়ে সে ওই পরদিন সেই গুনিনের সাথে রওনা দেয় সকালবেলা। যেতে গুনিন যেটা হয় স্বাভাবিক নৌকা দিয়ে চলতে তাকে মানে বোটে করে এক জায়গায় নামে, সেখান থেকে আরেকটা মাঝির নৌকা ধরে তারে নিয়ে যায়। যেতে তো বিভিন্ন খালের মতো। তো যেখানে প্রবেশ করছে সেই জায়গাটা আসলে বেশ দূরে হয়ে গেছে এবং ওই মাঝি ওই গুনিনকে চেনে বলে ওই জায়গায় আসছে, নাহলে মাঝি ওই জায়গায় ঢুকতো না এবং বেশ গভীর
জায়গা আর কি, যে জায়গাটা স্বাভাবিকভাবে আর কি মানে মানে সাধারণ মানুষের আনাগোনা একদম নাই দেখা যাচ্ছে, যে বেশ গভীর, এখানে নর্মাল কোনো জেলেও ঢুকছে না, কিছু না। তো তখন অলোকের একটু খারাপ লাগা শুরু করে, বাট সে যেহেতু এই ব্যাপারে মারাত্মক কিউরিয়াস এবং সে জুলজির স্টুডেন্ট, সে এটা নিয়ে এতটা মানে মাথা ঘামানি। তো যেতে যেতে এবং তাকে গুনিন একটা কথা বলে যে, দেখো একটা কথা তোমাকে আমি বলি, যে এখানে এই জঙ্গলে কিন্তু সন্ধ্যার পরে থাকা যাবে না। যদি আমাদের যেতে যেতে আস্তে আস্তে রাত হয়, এটা সম্ভব না। একা তো থাকতে পারবাই না, সম্ভবই না। কারণ এখানে তো শুধু অনেক কিছুর ব্যাপার আছে, এখানে বাঘেরও ব্যাপার আছে এবং অনেক রকম ভয় আছে। মোট কথা জঙ্গলে রাতে থাকা যায় না, এটা নিষেধ, এরকম ভাবে বলে দেয়। তো যাই হোক, তো এরকমটা খাল ধরে যখন নাকি ওনারা পৌঁছায় একটা জায়গায়, সে জায়গাটা তখন প্রায় দুপুর হয়ে গেছে, দেখে যে দুপুর প্রায় 12টার মতো বেজে গেছে এবং যে জায়গায় আসে জায়গাটা একটা মানে খালটা অনেকটা চড়ার মতো হয়ে গেছে, পানি সামনে দিয়ে যে আর কি খুব বেশি যায় না আর কি, নৌকা গেলেও ঠেলে ঠেলে নিতে হবে। তো নৌকাওয়ালা ওখানেই গুলুই ঠেকা দেয় মাটির মধ্যে এবং গুলিনকে বলে, গুলিন, আপনার জন্য এখানে আসছি এবং আপনি আমার সাথে না থাকলে কিন্তু আমি যাইতাম না। আপনার এই কাকে নিয়ে আসছেন, সে কই যাবে যাক, এবং আমি কিন্তু এখানে ঠিক আধা ঘন্টার বেশি অপেক্ষা করব না। আধা ঘন্টার বেশি হলে চলে যাবে এখান থেকে। তো গুনিন তাকে বলে, ওনাকে বলে, অলোককে বলে যে আপনি শুনছেন সে কি বলছে, এখন আপনি আপনার মতো যান। এবং সে তাকে আগেই একটা লোকেশন বলে দিয়েছিল আস্তে আস্তে, যে কোথা দিয়ে যেয়ে দেখতে হবে জায়গাটা। তো যাই হোক, অলোক নৌকা থেকে নামে এবং সেই কাদা মাটি পার হয়ে যে পাড়ে ওঠে এবং যে জায়গাটা ওঠে সে জায়গাটা দেখে যে একটু হালকা, বনটা ওই জায়গায় কিছু গোল পাতা ছিল পাশ থেকে হালকা, বেশ একটা মানে মানে ঘাসের জায়গা আর কি, ঘাসের জমিন টাইপের। সেখান দিয়ে সে হেঁটে হেঁটে যায় ওই লোকের মানে মানে বলা পথটা ধারণা করে সে যেতে থাকে এবং ওই হরিণ তাকে বলেছিল। এবং যেতে যেতে সে ২টা গাছের কথা বলে এবং এই যাওয়ার পথে কিন্তু অলোকের গা ছমছম করছে অনেক, কারণ সে বুঝতে পারছে যে যে কোনো সময়ই সে একটা সবচেয়ে বড় ভয় যেটা সুন্দরবনে, যে বাঘের শিকার হওয়া, সেটার সম্ভাবনা আছে এবং এটা গুনিন তাকে বলে দিয়েছিল। এবং সে বলেছিল, কেন আপনি না মন্ত্র পারেন, আপনি না বলছে না, সে এইসব কোনো আমি আপনাকে নিশ্চয়তা দিব না। তো যাই হোক, অলোক জেনেই গেছে এবং অলোক ধারণা করেই গেছে যে এগুলো সব ভুয়া, ওই গুনিন ভুয়া। তবে ওর খুব আগ্রহ আছে যে এই যে গুনিন যার কথা বলছে এবং যেটা মানুষজন অনেকেই বলে যে এখানে বনের মধ্যে আলাদা কোনো একজন বড় দেবী বা একজন আছে, রানী আছে, সেটা কে? তো ও যেতে থাকে, সোজা যেতে ভয়ে বুক ধুকধুক করছে, হাঁটছে ঘাস এবং ঘাসগুলো কয়েক জায়গা দেখাতে ঝোপ ঝোপ হয়ে গেছে এরকম। তো একটা জায়গায় যখন পৌঁছে থেকে তার বর্ণনা অনুযায়ী একটা বড় গাছ এবং গাছটা বেশ ঝাঁকড়া, বেশ হয়ে আছে আপনার, বেশ মানে ছায়া একটা বৃক্ষ আর কি, দুপুর রোদে। এবং দূর থেকে সে দেখতে পেল গাছের কাছে কোনো মানুষ, হয়তো মনে হচ্ছে দেখে মানুষ বা কিছু একটা। তোর বুকটা ধক করে উঠছে ফার্স্টে, কে? এবং ও খেয়াল করে, দূর থেকে একটু খেয়াল করে দেখে যে মানুষ যে এটা বুঝতে পেরেছে অবয়বে। এবং সে যখন আরো কাছে আসছে সে দেখলো যে ওখানে একটা মেয়ে মানুষ বসে আছে এবং মেয়ে মানুষ যার গাত্রবর্ণ বেশ ফর্সা, কারণ সেটা বোঝা যাচ্ছে, এবং সে শাড়ি পরা এবং সাদা রঙের একটা শাড়ি পরা বসে আছে ওখানে এবং গাত্রবর্ণ ফর্সা। এবং সে যখন বেশ কাছে আসে, অলোকের বুকটা ধুকধুক করছে, কারণ এই এরকম নির্জন জায়গায় একটা মেয়ে মানুষ বসে আছে এবং বেশ ফর্সা রঙের, দেখে মানে তাকে মানে মানানসই হচ্ছে না জঙ্গলের মাঝখানে। তো ঠিক কাছে যখন যায় দেখে যে একটা মহিলা মানুষ বসে আছে, যে ধ্যানে বসা, ঠিক ধ্যানে যেভাবে বসে থাকে সেভাবে ধ্যানে বসা, বেশ ফর্সা গায়ের রং, চুলগুলো কুচকুচে কালো এবং তার কপালের মধ্যে একটা মানে ইসের মতো আঁকা, মানে আর কি সিঁদুরের মতো কিছু একটা দিয়ে একটা দাগ দেওয়া উপরে, এবং সে বসে আছে ধ্যানের মতো। তো অলোক একটা মানে কেমন জানি একটা ফুলের গন্ধ আসতে থাকে কাছে যাওয়ার পরে, বাট সে ঠাউর করতে পারে না এটা কিসের ঘ্রাণ, বাট সে কাছে যায় আস্তে আস্তে। এবং যখন কাছে যায়, ঠিক আর একটু কাছে আসার আগেই মহিলাটা ফট করে তার দিকে তাকায়, চোখ মেলে তার দিকে তাকায় বললে যে, কেন এসেছিস তুই? একদম সরাসরি তুই সম্বোধন, কেন এসেছিস এখানে? তো অলোক থতমত খেয়ে যায় এই ধরনের সম্বোধনে, এবং মহিলার গলার স্বরের মধ্যে এমন কিছু একটা ছিল যে তার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে।
মানে স্বাভাবিক ফিলটা না। সে একটু সাহস সঞ্চার করে বলে, আমি আপনার সাথে দেখা করতে আসছি। তা আমার সাথে আমার কথা তোকে কে বলছে? তো ও ফট করে ওই গুণিনের নাম বলে দেয় যে অমুক বলছে আপনার সাথে দেখা করার জন্য। আপনি কোথায় আছেন? তো সে বলে যে তোকে কি বলছে? বলছে যে আপনি তার গুরুমা এবং আপনি তাকে দীক্ষা দিয়েছেন এবং আপনি এখানে অনেক কিছুই করেন, অনেক বনের মানুষকে রক্ষা করেন, এইসব ব্যাপার আমাকে বলেছে। এবং সে খুব ভয়ে ভয়ে কথা বলছে, হলো সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করছে যে আমি এসছি আপনার কাছে একটু জানতে যে আসলে ব্যাপারটা কিভাবে কি, মানে এটা কি হয় আসলেও কি এরকম কিছু? তখন মহিলাটা বলে যে এরকম কিছু বলতে তো কিছু না, তুই যেটা জানতে আসছিস যে আমি কে, আমি কি জাদু মন্তর কি দেই, কিসের জন্য এরকম হয়, আমার সম্বন্ধে জানতে আসছিস তাই তো? তো বলে হ্যাঁ, অনেকটা আপনার সম্বন্ধে আমার একটা ধারণা আছে। তো মহিলা বলে যে আমি এখানে দায়িত্বে আছি, আমি এগুলোর অনেক কিছু দেখি, অনেক কিছু কন্ট্রোল করি। এখন মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করি। এখন তোর যদি মনে হয় যে যে এইসব জিনিসপত্র সব ভুয়া, তাহলে ভুয়া। আর যদি তোর মনে হয় যে এটা আসলেই কিছু বা আমাকে বিশ্বাস করিস তো করবি। তো অলোক বলে যে আসলে অলোকের মনে একটা ধারণা হয় যে হয়তো মহিলাটা কোনো সন্ন্যাসিনী হতে পারে, এই হতে পারে। তো যাই হোক, সে আগ্রহটা আর অতটা তার নাই। সে বুঝে ফেলে যে এটা সন্ন্যাসিনী বা কিছু। তবে একটা জিনিস সে চিন্তা করে যে এরকম জঙ্গলের মাঝখানে বসে আছে একজন মানুষ, এটা নিয়ে সে খুব একটুই হয়ে যায় যে কিভাবে সম্ভব এটা। তো যাই হোক, এবং মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বোঝা যাচ্ছে যেটা কোনো না, মানে সে একজন যোগ যোগিনী টাইপের আর কি, সেখানে বসে আছে। তো ও বলে যে ঠিক আছে, আমি আসছি, আপনাকে আমি কি ডাকবো আমি জানি না, তবে আমি চলে যাচ্ছি, আপনাকে দেখার শখ ছিল, কথা বলার শখ ছিল, বলে চলে যাচ্ছি। তো মহিলা বলে যা, চলে যা। তো অলোক ফিরে যখন চলে আসতেছে, তো যখন পিছন ফিরে চলে আসতেছে, তখন মহিলা বলে তাকে ডাক দেয়, শোন। তো বলে জি। বলে তুই না দেখতে আসছিলি আমাকে, আমি আসলে কি করি না করি? তো ও বলে হ্যাঁ। তো ও তাকাতে তাকাতে মহিলা এই কথা যখন বলতেছে, হঠাৎ করে তাকায় দেখে যে সে যার দিকে তাকায় ছিল, এটা সেই মহিলা, সে কোনো সুন্দরী মহিলা না। সে একটা বেশ ডিফারেন্ট টাইপের মহিলাতে পরিণত হয়ে গেছে। তার চেহারাটা কালো কুচকুচে বর্ণ ধারণ করছে, মানে গাত্র বর্ণটা কালো হয়ে গেছে, মানে কালো কুচকুচে বলতে মানে কালো হয়ে গেছে। কালোর চুলগুলো কালোর জায়গায় সাদা, এবং তার জিভ যেটা, ওটা মুখ থেকে বের করে দেয়। মুখ থেকে বের করে এরকম বড় করে ফেলে, প্রায় ১ হাত ১.৫ হাতের মতো, এবং জিভটা লাল, এবং চোখ দিয়ে তার দিকে হয়ে তাকায় আছে। অলোক জিনিসটা আর সহ্য করতে পারে না, সে দিক বিদিক শূন্য দৌড় দেয় ওখান থেকে। এবং সে যে দৌড়ে আসছে, তখন তার আর ভয়ে আত্মা শুকায় গেছে, সে বুঝতেছে না। এবং হঠাৎ সে খেয়াল করে যে মানে আকাশ অনেক পরিষ্কার ছিল, সবকিছু ছিল, কিন্তু আকাশে মেঘ করা শুরু করছে এবং গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকতেছে। এবং সে দৌড়াতে পানির কোনায় চলে আসে, এবং এই সময় সে দেখে যে নৌকাটা চলে যাচ্ছে, নৌকাটা চলে যাচ্ছে, এবং বৃষ্টি টপটপ পড়া শুরু হয়ে গেছে। সে জোরে চিৎকার করে মাঝির উদ্দেশ্যে, এবং ওই মাঝি তার কথা শুনছে কিনা জানি না, সে ছেড়ে চলেই যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাওলক আর কিছু না দেখে সে লাফিয়ে পড়ে পানির মধ্যে লাফিয়ে পড়ে হাঁচড়ে পাচড়ে সে কোনো মতো সাঁতার কেটে চলে যায় নৌকার কাছে, এবং সে নৌকাটাকে ধরে। এবং এই সময় মনে সে পিছন থেকে একটা বাঘের ডাক শুনতে পায়, এবং সে নৌকার মধ্যে হাঁচড়ে পাচড়ে উঠে বসে, দেখে যে তীরের থেকে কিছু দূরেই বাঘ দাঁড়িয়ে আছে, এবং অন্তরাত্মা ইসের মতো, তার ভেতরে যে অনেক মানুষ হিসেবে যে একটা সাহস মানুষের কিছু থাকে, সেই সাহসটা পুরোপুরি উবে যায়। সে একদম ঘোর লাগা একটা অবস্থার মধ্যে চলে যায়। তো এর মধ্যে সে খেয়াল করে যে গুনিন কিছু একটা বিড়বিড় করে পড়ছে, এবং এর মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেছে, জোরে জোরে বৃষ্টি পড়া হয়েছে, এবং মাঝি তো ভয়ে পুরো শেষ, নৌকা সে চালাচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে আস্তে 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 করে তারা নৌকা নিয়ে চলে আসে। তো একটা সময় হলো ফিরে আসে এখানে, এবং তার যখন সে যখন চলে আসে, আবার যখন জায়গায় গন্তব্যে আসে, তখন তার কোনো হুঁশ ছিল না। সে বেহুশ হয়েছিল, এবং তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, এবং সেই গুণিনী তাকে পাড়ে নিয়ে আসে, এনে তাকে পৌঁছে দেয় তার বাসায়, এবং তাকে ডাক্তারের ব্যবস্থা করে দেয়। এবং সে গুণিন তাকে একটা কথা ফিসফিস করে বলে যায় কানে, যে আপনি যার মধ্যে দিয়ে গেছেন, এটা কিন্তু এখন আর ছড়ায়েন না। তো যাই হোক,
পলক একসময় সুস্থ হয়, 2-1 দিনের মধ্যে ওখানে এই জ্বরটা কমে এবং সে পরবর্তীতে ঢাকায় ফিরে আসে। 2011 সালের ঘটনা। মাইনুল ভাই গ্রাম থেকে ঢাকায় আসে চাকরির খোঁজে। একটা চাকরিও তিনি পেয়ে যান। তো ওনার এক পরিচিত বন্ধুর মাধ্যমে একটা মেসে থাকার তার ব্যবস্থা হয়। সেই মেসটা ছিল কোনো একটা বিল্ডিং এর 5 তলায়। সেখানে একটাই রুম ছিল আর রুমটার পাশে ছিল একটা বেশ বড় বারান্দা এবং বারান্দা ছিল হাফ গ্রিলের। তো ওনাদের যে মেস মেম্বাররা যারা ছিল তারা কোনো একটা ছুটিতে সবাই বাড়ি চলে যায়। শুধু মাইনুল ভাই একা ছিলেন সেই রুমটাতে। কারণ তিনি ঠিক করে যে তিনি একদিন পর বাড়িতে যাবেন। তো সেই রাতে প্রচন্ড গরম ছিল। তো মাইনুল ভাই তিনি ঠিক করে যে না, তিনি রুমে শুবেন না, তিনি যে বারান্দাটা আছে সেখানে পাটি বিছিয়ে শুবেন। তিনি রাত্রে 11টা 11:30টার দিকেই বারান্দায় চলে যান এবং বারান্দায় পাটি বিছিয়ে বালিশটা নিয়ে তিনি শুয়ে পড়েন। রাত 3টা কি 3:30 তখন মাইনুল ভাই হঠাৎ খেয়াল করে একটা গরম বাতাস তার শরীরে আসছে। তিনি আরেকটা বিষয় খেয়াল করেন যে তিনি এতক্ষণ যে বালিশের উপর শুয়েছিল তার উচ্চতা থেকে তার ঘাড়টা একটু উপর উঠে গিয়েছে। মানে মনে হচ্ছে যে এখন তার মনে হচ্ছে যে 2টা কি 3টা বালিশের উপর তিনি শুয়ে আছেন। তিনি হঠাৎ খেয়াল করছে যে তার ঘাড়ে লোমশ আকৃতির কিছু একটা নড়াচড়া করতেছে। কিন্তু তার মনে হচ্ছিল যে সে হয়তো ঘুমের মধ্যে এগুলো দেখছে বা ঘুমের মধ্যে এগুলো ফিল করছে। না, মাইনুল ভাই এবার দেখছে যে খুব ভালোভাবে লোমশ আকৃতির কিছু একটা তার ঘাড় এবং কানের দিক দিয়ে মানে উঠানামা করতেছে। তখন মাইনুল ভাই চোখটা খুলে যখন উপর দিকে তাকাবে দেখতেছে যে মানুষ আকৃতির কিছু একটা ওনার দিকে তাকায় আছে, যার চোখটা খুব জল করতেছিল অন্ধকারে। মাইনুল ভাই চিৎকার দিয়ে বসে যায় এবং যেটার উপর মানে যেটা দিয়ে যেই জিনিসটার উপর তিনি মাথা দিয়ে রাখছিল দেখতেছে সেই মানুষ আকৃতির কিছু একটা হবে লোমশ ধরনের, কিন্তু অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না। তিনি দেখছে শুধু একটাই যে মাইনুল ভাই যখন বসে উঠলো তিনি দেখছে যে সেই জিনিসটা বারান্দার যে হাফ গ্রিল ছিল সেটার থেকে লাফ দিয়ে পাশের গাছে দিয়ে বেয়ে নিচে নেমে গেল এবং অদৃশ্য, একবারে অদৃশ্য, কিছুই নাই। মাইনুল ভাই ভয় পেয়ে উনি ওনার রুমে আসে এবং উনি সারা রাত লাইট জ্বেলে ভয়ে বসেছিলেন এবং অনেক দোয়া দুরুদ পড়তে থাকেন এবং সকালে তিনি দারোয়ানকে জানায় যে কোনো চোর আসছিল নাকি, এই সমস্যার মধ্যে তিনি পড়েছে। তখন সেই দারোয়ান জানায় আরেকটা আশ্চর্যের বিষয়। সেই দারোয়ান বলে যে ভাই আপনি তো এখানে নতুন আসছেন, আর এই যারা মেম্বার আছে ওরা তো নতুন আসছে। অনেক আগে এরকম 2-3 বার ঘটনা একটা ঘটছিল যে কিছু একটা বারান্দা দিয়ে নাকি এরকম আসে এবং আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার মধ্যে ওনারাও পড়ছিল এবং ওনারাও এরকম ফ্ল্যাটে সেদিন একাই ছিল যার সাথে ঘটনাটা ঘটে। এটা মাইনুল ভাইয়ের একটা ভয়ঙ্কর ঘটনা যেটা উনি শেয়ার করেছে। তো আজকে আমি সামির আনসারি, হ্যাঁ, প্রথমে এই ছোটো ঘটনাটা শেয়ার করলাম। যারা মেসে একা থাকেন তারা হয়তো কিছুটা ভয় পেয়েছেন বা যারা বাসায় একা থাকেন তারা হয়তো কিছুটা ভয় পেয়েছেন। তো আমি আরেকটা ঘটনায় যাচ্ছি যেটা আমাকে কেরানীগঞ্জ থেকে পাঠিয়েছে ফাহিম ভাই। এটা 2015 সালের ঘটনা, এটা ফেব্রুয়ারি মাসের ঘটনা 15 সালের। তো তখন ফাহিম ভাই তিনি তার নানা বাড়ি যায় নোয়াখালীতে। তো উনি নোয়াখালীতে গিয়েই গণিপুর নামে একটা জায়গা আছে, সেখানে ওনার খালার ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাটে উঠেন। তো ফাহিম ভাইয়ের একটাই কথা যে মফস্বল শহরে আসলাম, এই ফ্ল্যাটে থাকতে হবে, ঢাকা ফ্ল্যাটে থাকি, একটু টিনের ঘরে থাকলে বা গ্রাম্য পরিবেশে থাকলে ভালো লাগতো। তো ওনার মামা বলতেছে যে এক কাজ কর, তোর এই খালার তো একটা বাড়ির কাজ চলতেছে সামনেই, তো ওইটার পাশেই আমি একটা টিনের ঘরে থাকি, তুই থাকলে খুব মজা পাবি। আর রাত্রেবেলা ওইখানে পাশে একটা খাল আছে, আমি খালে মাছ ধরি, তুই চল আমার সাথে সেখানে। তো ফাহিম ভাই বলে যে ঠিক আছে, তাহলে আমি আব্বা আমার পারমিশন নিয়ে আমি তোমার সাথে যাবো। তখন সেই মামার সাথে তিনি সেই সন্ধ্যাতেই তারপর চলে যান ওনার ব্যাগ ট্যাগ নিয়ে। তখন তিনি ওনার মামার সাথে চলে যান এবং সেই যে টিনের ঘর যেটা আছে তো ওইখানে গিয়ে উঠেন। তো উঠার পরে তো ওনারা ঠিক করে যে রাত্রে এরকম মাছ ধরতে যাবে। তো রাতে খাওয়া দাওয়া করেন সেখানে। তো মাছ ধরতে যায়। তো মাছ ধরার একটা পর্যায়ে ফাহিম ভাই বলতেছে আমাকে যে মামা আমার তো একটু ওয়াশরুমে যেতে হবে, এখন তো প্রায় রাত 12টা 12:30 বাজে, ওয়াশরুম কই পাবো? তখন সেই মামা বলতেছে যে আচ্ছা তুই চল, আমি যেখানে থাকি তার পাশেই এক আছে, এক আপা আছে, তুই আপার এখানে যাই, ওই আপার এখানে ওয়াশরুম ভালো, তুই এখানে যা, তুই তো আবার শহর থেকে আসছিস, তুই তো আমাদের এইসব ওয়াশরুম ইউজ করতে পারবি না। তখন সেই ফাহিম ভাই ওই যার কথা বললো তার বাসায় এখানে যায় এবং তার ওয়াশরুমে যায় এবং ওই বাসাটা ছিল এরকম যে 2-3টা ঘর ছিল, টিনের চালের ঘর বা হাফ বিল্ডিং ঘর ছিল, তার পাশে একটা উঠান ছিল, রান্নাঘর ছিল, তার এখানে 2টা বেশ ভালো ওয়াশরুম ছিল। মানে সেই মামাও নাকি মাঝে মাঝে এই ওয়াশরুম উনি ব্যবহার করতো। তখন ফাহিম ভাই বলে যে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে আসার পর দেখছি যে আমার মামা কার সাথে জানি কথা বলতেছে রাতে এবং একটা মহিলা ছিল সেটা। তখন আমি মামাকে গিয়ে জিজ্ঞেস করি যে মামা উনি কে?
তখন মামা বলতেছে যে এই যে বাসা মালিক, উনি ওই মালিক হচ্ছে আপা, পরিচয় হ। এবং হঠাৎ করে নাকি ফাহিম ভাই খেয়াল করতেছে যে সেই মহিলার ওনার পাটা কেটে গেছে এবং প্রচণ্ড রক্ত পড়তেছে। এবং হঠাৎ করে একটা মেয়ে এসে ওই আন্টি ওই মহিলাটাকে বলতেছে যে আম্মা বসেন, আপনার পাটা ব্যান্ডেজ করে দিই। তখন সেই মামা বলতেছে আচ্ছা আপা আমি আজকে আসি, তো আপনি পা ব্যান্ডেজ করেন, কথা হবে পরে। তখন ফাহিম ভাই বলে যে ভাই আমি মামাকে জিজ্ঞেস করলাম যে এই মহিলা পা কাটলো কি হবে, আর এমন ভাবে পা কাটছে তো হাড়ই দেখা যাচ্ছে। তখন সেই মামা বলতেছিল যে ওরে ভূতে ধরছে, এই ভূতে ধরার কারণে ওর আজকে এই অবস্থা। তখন ফাহিম ভাই বলে যে ভূতে ধরছে মানে বুঝলাম না। আর ভূত কথাটার বা এই যে মানে এই ভয় মানে ভূত কথাটা যখন আসলো তখন ফাহিম ভাইয়ের খুব কৌতূহল সৃষ্টি হয় যে আসলে ভূত ধরলো এটা আবার কি। তখন সে মামা বলতেছে যে আমি আর ঘটনা ধরে শোনাবো না, তুই এত রাতে ভয় পাবি, কালকে সকালে যার ঘটনা তার কাছ থেকে শুনিস, ওনার নাম নাজমা। পরের দিন সেই ফাহিম ভাইকে সেই মামা আবার নিয়ে যায়। ফাহিম ভাইও তো খুব জোর করে যে মামা আমি ওর সাথে ঘটনা শুনবো। তো সেই নাজমা যিনি তার কাছে যায়, তো সেই নাজমাকে তিনি ফাহিম ভাই উনি কাকি নামেই ডাকা শুরু করে। তো বলতেছে কাকি কি হয়েছিল আপনার বলেন তো। তখন সে মামা বলতেছে যে আরে বলেন আপা কি হয়েছে আপনার ঘটনা বলেন। তখন সে মহিলা বলতেছে যে কালিকাপুর নামে একটা জায়গা আছে, সেখানে আমরা আগে থাকতাম। তো আমার হাজব্যান্ড সেখানে কৃষিকাজ করতো এবং কৃষিকাজ করলে আমাদের বেশ সহায় সম্পত্তি ছিল। তো কোনো একদিন 2014 সালে কোনো একদিন হবে, তো আমার জামাই ওর নাম জাবেদ, তো জাবেদ সে করছে কি রাতে ধান লাগানোর উদ্দেশ্যে সে রাতে বের হয়ে গেছে এবং কয়টা বাজে সে খেয়াল করে নাই। সে বের হয়ে এরকম ধান লাগানো এখানে খেতে কাজ করতেছিল। তো তার কথা হচ্ছে যে তার সাথে যে লোকরা কাজ করবে তারা তো ভোরের ফজরের পর আসবে, তো সে একটু কিছুটা কাজ করে আগায় যাক। তো আমার মানুষ সে বলতেছে আমার হাজবেন্ড যখন কাজ করবে, তো হঠাৎ করে সে খেয়াল করতেছে যে সেই যে ক্ষেত ছিল ক্ষেতের পাশেই একটা ছোট মানে পুকুর হবে বা ডোবার মতো হবে, সেখানে অনেক কই মাছ শৈল মাছ এগুলো পাওয়া যেত। তা খুব কচিপড়ায় ভরা ছিল। তা আমাদের ক্ষেতের কোনো কাজ লাগলো এখান থেকে আমরা পানি নিতাম। তো আমার হাজবেন্ড এরকম খেয়াল করতেছে যে সেখানে খুব আওয়াজ হচ্ছে, মানে পানিতে ঝাঁপ দিলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তো আমার হাজবেন্ড ভাবছে যে হয়তো বা কোনো মাছ লাফালাফি করতেছে। তো না, উনি যখন কাছাকাছি যাচ্ছে দেখতেছে আওয়াজ আরো অনেক বেড়ে গেছে, মনে হচ্ছে যে একাধারে অনেকে ঝাঁপ দিচ্ছে। তখন নাকি সেই জাবেদ কাকা বা ওই ফাহিমে বলে যে আমি তোকে জাবেদ কাকা নামে ডাকি। তো পরে নাকি সে পরিচয় হয়ে গিয়েছিল। তো ফাহিমে বলে যে আমি জাবেদ কাকার কথা ঘটনার পর শুনলাম যে জাবেদ কাকা নাকি তখন সেই আওয়াজ শোনার পর তিনি যখন পিছে ফিরে তাকাবে দেখতেছে 7 থেকে 8 ফুট লম্বা আকৃতির কালো একটা কিছু হয়তো দাঁড়ায় আছে এবং এটার হাতে কিছু একটা আছে। তো জাবেদ কাকা উনি কিন্তু প্রথমে বুঝে নাই। তখন নাজমাকে কি বলতেছে যে আমার হাজবেন্ডকে তখন আমার হাজবেন্ড তখন কিছুই বুঝে না, শুধু হালকা যে চাঁদের আলো আছে সেই চাঁদের আলোতে বুঝতে পারতেছে যেটা ভালো কিছু হবে না। তখন তিনি ভাবে যে টর্চ লাইটটা মারি বা টর্চ আলোটা মারি তাহলে হয়তো বা যেটা আছে সেটা চলে যাবে। তখন সেই জাবেদ কাকা নাকি টর্চ লাইটের আলোটা মারার সঙ্গে সঙ্গে উনি দেখতে পায় যে একটা অবয়ব মানুষ আকৃতি কিছু একটা দাঁড়ায় আছে এবং তার হাতে বেশ বড় একটা শৈল মাছ। এতটুকুই ঘটনা বলার পর ওই নাজমা কাকির যে হাজবেন্ড জাবেদ কাকা সে আবার সেই গল্পের মধ্যে শরিক হয়, তিনি এসে পড়েন। তারপরে তো সেই ফাহিমের সাথে পরিচয় হয়। তখন সেই জাবেদ কাকা বলতেছে যে ভাতিজা বইলো না, আমি যে ভয়টা পাইছিলাম সেদিন, আমি শুধু এটুকুই দেখলাম যে শরীরে কোনো মাংস নাই, যে জিনিসটা দেখলাম পুরোটা শুধু হাড়, আর টর্চের আলো এত পাওয়ার ছিল, মানে সেই জিনিসটা এমনভাবে আমার দিকে তাকাইছে মনে হচ্ছে আমার মেরেই ফেলবে। এবং তখন নাকি সেই জাবেদ কাকা সে নাকি দৌড় দেয় এবং দৌড় দিয়ে নাকি বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে নাকি সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং উঠানে তার বউ যে নাজমা আছে তাকে নাকি খুব ডাকাডাকি শুরু করে। এবং শুরু করার পর সেই জাবেদ কাকে নাকি ঘরে নিয়ে যাওয়া হয় এবং তাকে অনেক শান্ত করা হয় এবং বলে যে কি হয়েছে। তখন সে রাতে কি ঘটছে খ্যাত এগুলো সব কিছু বলে। এর কয়েকদিন পরের ঘটনা, যেহেতু ওনার এই কৃষিকাজ করে থাকতে হবে, তো উনিগুলো ভয় পেয়ে আর মানে উনি ভয়টাকে আর তেমন পাত্তা দেয় না, ওনার কথা স্বাভাবিকভাবে হচ্ছে যেগুলো হইতেই পারে। তো জাবেদ কাকা নাকি কয়েকদিন পর এরকম উনি রাতে বাজার শেষ করে আসবে। তো বাজার শেষ করে আসার পর উনি খেয়াল করতেছে যে ওনার বাড়ির পাশে একটা পুরানো কবরস্থান আছে, এখানে বামন আকৃতির কেউ একটা বসে আছে এবং তার পিঠের অংশ দেখা যাচ্ছে এবং সে একটু পর মাথা দিয়ে পিছন দিয়ে উকি মারি কি জিনিস দেখতেছে, ওটা খুঁজতেছে। তখন জাবেদ কাকা খেয়াল করে যে সেখানে তার একটা প্রথম সন্তান অনেক আগে জন্মের পর কয়েকদিন পরে মারা যায়, ঠিক সেখানেই সেই বামন আকৃতির কিছু একটা বসে আছে এবং দেওয়ালটা বেশ উঁচুতো কবরস্থানের। উনি দেখতেছে যে সেই বামন আকৃতি যেটা বসে স্পষ্ট নাকি দেয়াল উঁচু থাকার অবস্থা দেখা যাচ্ছিল। তখন তিনি দেওয়ালটা টপকায় যখন আবার ভালোভাবে দেখতে যাবে, তখন সেই জাবেদ কাকা দেখতেছে যে মাটি খুঁড়া শুরু করছে সেই বামন আকৃতি জিনিসটা। তখন তাকে টর্চ মেরে যখন কবরস্থানের গেট খুলতে যাবে দেখতেছে ভিতরে কিছুই নাই
এবং জাভেদ কাকা আবারও ভয় পেয়ে যায় এবং তিনি দৌড়ে বাসায় আসে এবং তার স্ত্রীকে খুব চিল্লায় চিল্লায় বলতেছে যে আমার বাঁচাও, আমি কয়েকদিন ধরে আমি কিসের মধ্যে পড়লাম, আমি তো কিছু বুঝলাম না। তখন সে কাকি বলতেছে যে দেখো, যেটা হওয়ার হয়েছে, দরকার হলে আমার ভাইরে ফোন দেই, একটা কবিরাজ নিয়ে আসি। তখন এরকমও সেই নাজমা কাকি ওনার ভাইকে নাকি ফোন দেয়। তখন ফোন দেওয়া সেই ওনার ভাই বলতেছে ঠিক আছে, আজকে কোনোরকম পার করো, আমি কাল পরশুর দিকে তোমাদের নিয়ে আসবো না, তোমার এই কবিরাজ নিয়ে আসবো না। তো পরের দিন নাকি সেই নাজমা কাকির ভাই আর আসে না। কিন্তু সেই রাতে, পরের দিন রাত 2টার দিকে নাকি ওনার যে ছেলে আছে, ছেলের নাকি বয়স 10-12 বছর হবে, সে তার রুম থেকে জোরে জোরে চিৎকার করতেছে। এবং চিৎকার যখন করতেছে তখন নাজমা কাকি এবং এই জাভেদ কাকা সেই রুমে নাকি যায়। গিয়ে ছেলেরা বলতেছে কি হয়েছে, বলতেছে যে আম্মা, আমার তো পরীক্ষা, আমি টেবিলে বসে পড়তেছিলাম, হঠাৎ দেখলাম আমার খাটের নিচ থেকে একটা বাচ্চা ছেলে হাসতে হাসতে বের হয়েছে, ও কিছুই পড়া ছিল না, শুধু দেখলাম ও হাসতে হাসতে বের হয়েছে। আর আমি যখন চিৎকার দিলাম দেখি যে সে ছেলেটা, এই যে দেখতেছো সামনে দরজাটা, এই দরজা বন্ধ থাকা অবস্থায় এটা ভেদ করে জানি কেমনি চলে গেছে। এটা বলার পর তখন বুঝে যায় যে বাসায় কোনো একটা সমস্যা আছে। তখন সেই নাজমা কাকি ওনার ভাইকে আবার ফোন দিয়ে বলে সেই রাতেই যে তুই যেমনি পারস কালকে আয়, আমার পরিবারের বাঁচা, আমার পরিবার, আমার সে স্বামী, সে সন্তানরা কিন্তু বেশি দিন বাঁচবে না এরকম ভয় পাইলে। পরের দিন নাকি সেই নাজমা কাকি ভাই কবিরাজকে নিয়ে আসে। কবিরাজটা আসে, আসার পর সে পুরোটা বাড়ি ঘুরে দেখে এবং বলতেছে যে এই বাসায় তো সমস্যা আছে ভাই, আপনার এখানে থাকেন না। মানে সেই জাভেদ কাকাই বলতেছে, জাভেদ কাকা বলতেছে এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি এখান থেকে কেন যাবো। তখন সে কবিরাজ বলতেছে আপনি আপাতত যান, এই বাসা বন্ধ করলে কোনো লাভ হবে না, হয়তো আমি বন্ধ করে দিয়ে যাবো, কয়েকদিন দেখি কোনো সমাধান হয় নাকি, তবে আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনার সন্তানের ভালোর জন্য বলতেছি, আপনার বাচ্চা মেয়ে আছে তাদের জন্য বলতেছি, আপনি এখান থেকে চলে যান। তখন নাকি সেই জাভেদ কাকা যেতে বাধ্য হয়। ওনার নাকি পুরোনার একটা বাড়ি ছিল যে গণিপুরে, সেখানে বাড়ি ছিল। তখন সেই বাড়িতে এসে পড়ে। এসে পড়ার পরেও আরেকটা ঘটনা ঘটে, মানে যে বাসাটায় ফাহিম ভাই গিয়েছিল, যে ওয়াশরুম যে বাসাটা, সেই বাসায় উঠানে নাকি একটা ঘটনা ঘটে। তারা নাকি যখন এখানে থাকা শুরু করে তখন নাকি জাভেদ কাকা একদিন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে, অনেক ইলিশ মাছ নিয়ে আসার পর ওনার স্ত্রীকে দেয়। তো সন্ধ্যার পর সেই নাজমা কাকি, উনি নাকি ইলিশ মাছ কাটতেছিল, ওই কাকি বলে হঠাৎ করে আমি দেখতেছি যে আমি তো বাল্বের আলোতে ইলিশ মাছ কাটতেছি, হঠাৎ করে আমি দেখতেছি 2-3টা ইলিশ উঠানের মধ্যে কিছু একটা আইসা, শুধু হাতটা আমি দেখতে পেলাম, হাত দিয়ে এরকম 2-3 ইলিশ টান দিয়ে নিয়ে গেল। এবং আমি দেখার সঙ্গে সঙ্গে যখন চিৎকার করব তখন শুধু দেখলাম চোখ জল করতেছে, আর আমাকে শুধু বলল যে তুই ঘরের ভিতর ঢুক, তুই বাইর হবি না, তাহলে তোর কিন্তু শেষ করে ফেলামো। এটা বলার সঙ্গে সঙ্গে যখন নাকি সেই নাজমা কাকি ঘরের ভিতর চলে যায়, ওনার নাকি এরকম এতটাই উনি ভয়ে ঘরের ভিতর যায়, উনি নাকি দৌড় দিতে গিয়ে বটিতে ওনার পা লাগে এবং পাটা কেটে যায়, এবং বিভৎসভাবে পাটা কেটে যায়, হসপিটালেও যায়। তো হসপিটালে যাওয়ার পর ওনার আর কোনো একটা সমস্যার সমাধান, অনেকদিন নাকি পায়ে ওনার সমস্যা ছিল। তারপর সেই কবিরাজকে আবার ডাকা হয়। তখন কবিরাজ বলতেছে যে আগের বাড়িতেও সমস্যা, এই বাড়িতেও সমস্যা, ঠিক আছে তাহলে আমি একটু সময় দেন, দেখি যে আসলে কী সমস্যা জানতে হবে আমাকে কয়েকদিন সময় দেন। এবং খুব সতর্ক করে যায় এবং বলতেছে যে আপনারা সচরাচর রাত্রেবেলা ঘরের থেকে বাইর হয়েন না, যেহেতু সমস্যা এটা আপনাদের ব্যক্তিগত সমস্যা, এটা কোনো বাড়ির সমস্যা না। তখন নাকি সেই কয়েকদিন পর কবিরাজ আবার আসে, আসার পর জাভেদ কাকাকে বলে যে আপনার ভাই বোন কয়জন বলেন তো। তখন জাভেদ কাকা বলতেছে আমি আছি, আমার একটা ছোট বোন আছে, আর আমার এক ভাই আছে, সে তো দেশের বাইরে থাকে। বলতেছে যে আপনার কি ভাই বোন বা আত্মীয় স্বজনের সাথে কারো কোনো সমস্যা হয়েছে। তখন জাভেদ কাকা বলতেছে যে হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, যে আমার ছোট বোন ও তো বছরখানিক আগে এরকম পালায় বিয়ে করছিল, কিন্তু ও যাকে বিয়ে করছিল সে আমাদের ধর্মের ছিল না, এবং যাকে বিয়ে করছে সে মুসলমানও হয় না, সে অন্য ধর্মেরই ছিল। কিন্তু আমার বোনের একটাই কথা যে সে যেই ধর্মের হোক না কেন তাকে নিয়ে সংসার করবে। তো এটার কারণে আমার বাবার সাথে অনেক ঝগড়াঝাটি হয়। তখন আমার বাবা আমার ছোট বোনকে ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করে, ঘরের থেকে বের করে দেয় এবং বলে যে কোনো সহায় সম্পত্তি তাকে দিবে না। তার কয়েকদিন পর নাকি সেই জাভেদ কাকার বাবা মারা যায়, সেই বোন আসে, কিন্তু বোন আসার পর জাভেদ কাকার সাথে নাকি সেই বোনের খুব তুমুল ঝগড়া হয় এবং বলে যে তোর জন্যই বাবা মারা গেছে, এবং তোকে বলে দিছে কোনো সম্পত্তি তোর যাতে না দিই। এগুলা বলার পর জাভেদ কাকা বলে যে এরকম বলার পর বোনের সাথে খুব ঝগড়াঝাটি হয় এবং বেশ কয়েকদিন ঝগড়াঝাটি হয়, বাবার লাশ দাফন দেওয়ার পরও খুব ঝগড়াঝাটি হয়। এগুলা বলার পর সে কবিরাজ বলতেছে সমস্যাটা আপনার বোনকে নিয়েই, আপনার বোন এই কাজটা করছে, এবং সে তার জামাই সহ আপনার নামে তাবিজ করছে, এবং আপনাদের পরিবার যাতে ক্ষতি হয়, আপনারা টিকতে না পারেন, এই জন্য তাবিজগুলা করছে। তো এর জন্য যেটা বলবো যে আপনি আপনার বোনের যে সম্পত্তি সেটা বুঝায় দেন, যদি বুঝায় না দেন
তাহলে কিন্তু আপনার সমস্যা থেকেই যাবে। তখন কবিরাজের কথা অনুযায়ী জাবেদ কাকা উনি নাকি সিদ্ধান্ত নিছিল যে এরকম বোনের সাথে মীমাংসা করবে, কিন্তু সেই বোনের সাথে অনেক যোগাযোগ করা হয়, বোন নাকি আর আসতে চায় না এবং এরকম নাকি ওনার তার পরবর্তীতে কন্টিনিউসলি সমস্যা হতেই থাকে। এবং সেই রাতে ফাহিমা বলে যে আমি যে দেখতে গেলাম সেই বাসায় যে গেছিলাম ওয়াশরুমে, তখন যে নাজমা কাকির পা কাটছে, এটা কিন্তু সেই রাতে উনি এরকম হঠাৎ করে নাকি হোঁচট খেয়ে ওনার পা কেটে গেছিল এবং খুব বাজেভাবেই কাটছে। এটা নাকি ওই রকম সমস্যারই একটা অংশ আর কি, যেটা সেই ফাহিমা আমাকে বলে। তো ফাহিমা বলে যে ভাই তো নাজমা কাকি এবং জাভেদ কাকার সাথে এই ঘটনাটা ঘটে, আমি শুনেছি, আপনাদের শেয়ার করলাম, এবং ওনাদের সাথে নাকি এখনও সেই সমস্যা আছে এবং সেই ছোট বোনের যতদিন মানে ছোট বোনকে নাকি রাজি করানো যাবে না এই সম্পত্তির ব্যাপারে, বা ছোট বোনকে নাকি এটা বোঝানো যাবে না, ততদিন নাকি এরকম ঘটেই যাবে। এবং জাভেদ কাকা নাকি বলে যে আসলে আমার কাছে তো প্রমাণ নাই, প্রমাণ থাকলে তো আমি ছোট বোনে ধরতে পারতাম, শুধু আমি সেই কবিরাজের কথা সবকিছু মিলাই দেখলাম যে সবকিছু ঠিক আছে। কারণ কবিরাজ নাকি যখন এই কথাটা শুনে তখন নাকি কবিরাজ সেই ছোট বোনের জন্ম তারিখ বা সবকিছু নিজে থেকে বলতেছিল যে এই জন্ম তারিখে যার জন্ম হয়েছে সেই এই সমস্যাটা করছে। এবং সে জাভেদ কাকা বলে যে আমার বোন সেই মাসে সেই বছর জন্মগ্রহণ করছে এবং এটা আমার কবিরাজের মাধ্যমে আমি যা জানতে পারি। তো এটাই ছিল একটা ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। আমি নিজেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি ভালো লেগেছে, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আপনি যদি একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলটির প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা অংশই কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা এই ঘটনাগুলো অনেক কষ্ট করে বাছাই করে আপনাদের জন্য কিন্তু রেডি করেছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমরা প্রতি রাত্র 10টার সময় যখন ভিডিওটা আপলোড করি তখন যেন আপনার কাছে পৌঁছাতে পারে। আর একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো, এই ঘটনাটির সাথে আপনি যদি জড়িত থাকেন বা আপনি যদি কোনোভাবে এই ঘটনাটি শুনে থাকেন বা এই ঘটনাটি আপনার এলাকার, আপনার পরিবারের বা আপনার কারো যদি এই ঘটনাটি হয়ে থাকে তাহলে সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যারা যেখানেই আছেন ঈদের আনন্দটা ভাগাভাগি করতে যদি ফ্যামিলিতে এসে থাকেন তাহলে ফ্যামিলির সঙ্গে ভালোভাবে সময় কাটান, এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যেন আমরা যেখানেই থাকি আমাদের পরিবারের সাথে সুস্থ সুন্দর একটি সমাজে বসবাস করার চেষ্টা করতে পারি। আজকের এই ঈদ আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করে নিতে অবশ্যই আমাদের যে সমস্ত উদ্যোগ আছে সেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। আর দর্শক, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই আপনারা এই যে ঈদের ছুটিতে বাড়িতে আসতেছেন বা বাড়ি থেকে শহরে আবার চলে যাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের সবার মঙ্গল হোক, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, আপনাদের ঈদ সুখময় হোক। আমার জন্য দোয়া চাই, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।